হ্যালো, হ্যাঁ, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, তোমরা কি শুনতে পাচ্ছ যারা জয়েন করছো? ওকে, ঠিক আছে, আমরা একটু টাইম নিচ্ছি। এখানে আজানও হচ্ছে। যারা ফেসবুকে জয়েন করতেছে আমরা তাদের জন্য একটু ওয়েট করি। ফেসবুকে আমাদের সাথে যারা জয়েন করছো তোমরা কি শুনতে পাচ্ছ ঠিকঠাক? একটু আমাদেরকে কমেন্টে কনফার্ম করো। আর এমনি কি অবস্থা, যারা ম্যাথ ট্যাথ ট্রাই করছো তোমরা বাসায়? তোমাদের তো একটা প্রবলেম সলভ করার কথা ছিল, সেই প্রবলেমকে তোমরা ট্রাই করছো? হ্যাঁ, নুসরাত জয়েন করছো আমাদের সাথে। ওয়ালাইকুম আসসালাম আপু। তোমরা সব শুনতে টুনতে পাচ্ছ ঠিকঠাক মতন, বা দেখতে পাচ্ছ স্ক্রিন? আচ্ছা, এই 1234 আইডি নিয়ে হচ্ছে জুমে এন্টার করার চেষ্টা করতেছো। জুমে কিন্তু ইনভ্যালিড এরকম ইউজার নেম থাকলে আমরা কিন্তু এগুলাকে অ্যালাউ করতে পারি না আর কি। জুম থেকে হচ্ছে সিকিউরিটি ইস্যুতে এগুলো মানা করা আছে। ঠিক আছে, আমরা 1-2 মিনিটের টাইম নিচ্ছি। প্রেয়ারের টাইম বা আজানের যে টাইমটা এটাও একটু শেষ হোক, আর এর মধ্যে যারা জয়েন করার জয়েন করে ফেলো। আর এর মধ্যে তোমরা যারা ফেসবুকে আছো তারা কেউ যদি ওই ম্যাথ বাসায় প্র্যাকটিস করে থাকো আর কি, সেই ম্যাথের অ্যান্সারটা পোস্ট করতে পারো। আমরা খুবই কিউরিয়াস যে তোমরা আসলে বাসায় এই ম্যাথ ট্রাই করছো কিনা। তোমাদেরকে এত রকমের মেথড আমরা দেখাই দিলাম। আর যারা প্যারেন্টদের আইডি ইউজ করতেছো তোমরা কষ্ট করে একটু নামটা লিখে দিও, নাহলে তোমাদেরকে অ্যাড্রেস করতে তো কঠিন হবে আমাদের দিক থেকে। আচ্ছা, রাতুল হচ্ছে একটা অ্যান্সার পোস্ট করছো 1.407 গ্রাম, এবং একটা কোশ্চেন মার্ক দিছো যে তুমি অ্যান্সার বের করে নিজে হয়তো কনফিডেন্ট না, অ্যাপ্রুভাল চাচ্ছ। আচ্ছা, দেখি বাকি আর যদি কেউ করে থাকে তারা যেন কমেন্ট একটু লিখে দেয়। এই তোমরা যারা ম্যাথ ট্যাথ করছো তোমরা আমাদেরকে একটু অ্যান্সার বইলো, ঠিক আছে? আর হচ্ছে যারা ফেসবুকে আছো তোমরাও হচ্ছে অ্যান্সার লিখে দিও। আনুষ্কা বলছো 0.756 গ্রাম। হ্যাঁ, এখনই তো দুইজন দুই রকম অ্যান্সার দিলা। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখবো না। আর যারা করে ফেলছো তারা অবশ্যই কিন্তু আমাদের সাথে অ্যান্সারটা শেয়ার করো, তো আমাদের একটু বুঝতে হেল্প হবে যে কি হচ্ছে। আর আমরা তোমাকে আপাতত স্ক্রিনে আমাদের যে ওয়ার্কিং ফর্মুলা গুলা, সেই মূল নাম্বারের যে ফর্মুলা, সেগুলো প্রতিদিনই তোমাদেরকে আমরা একবার করে দেখাই। আজকে হচ্ছে দেখাচ্ছি কারণ সামনে প্রবলেম গুলা সলভ করতে এগুলো কাজে লাগবে। তো মূল নাম্বারের ফর্মুলাগুলোর পরে আমরা এই চ্যাপ্টারে টাইট্রেশনের আর যেসব ফর্মুলা হচ্ছে শিখছিলাম, সেটার মধ্যে একটা আছে হচ্ছে টাইট্রেশন একেবারে বেসিক ফর্মুলাটা, যে যে কোনো একটা পার্টিকুলার রিয়াকশন যদি এরকম হয় যে এ আর বি দুইটা সাবস্টেন্স হচ্ছে রিয়াক্ট করতেছে একটার সাথে আরেকটা, তো সেই কন্ডিশনে দেখো এই এ আর বি দুইটা সাবস্টেন্স যদি রিয়াক্ট করে, এ আর বি এই দুইটা সাবস্টেন্স যদি রিয়াক্ট করে এবং এই রিয়াকশনের কোএফিসিয়েন্ট যদি এক্স এবং ওয়াই হয়, মানে টিপিক্যালি ব্যালেন্স করতে গেলে যে নিউমারিক ভ্যালুগুলো আমাদের কাছে আসে, আমরা এরকম একটা ইকুয়েশন থেকে এই যে রাইট সাইডে লেখা আছে আর কি যে ফর্মুলেশন গুলি, কিভাবে আমরা আমাদের টাইট্রেশনের ফর্মুলাটা হচ্ছে ডিরাইভ করি। তো এরপর হচ্ছে আমরা
কিছুটা ফাস্টার ওয়েতে প্রবলেম সলভ করার জন্য তোমাদেরকে লাস্ট দিন হচ্ছে কিছু রুল দেখাই দিছিলাম। সেটা হচ্ছে যদি একটা সাবস্টেন্স আরেকটা সাবস্টেন্সকে একেবারে কমপ্লিটলি নিউট্রালাইজ করতে পারে, একেবারে সম্পূর্ণ প্রশমিত করে ফেলতে পারে, তখন আমরা তোমাদেরকে বলছিলাম যে এই নিউট্রালাইজেশনের যেই দুইটা মানে টিম, যে একটা টিম আরেকটা টিমকে নিউট্রালাইজ করতেছে, তো ফার্স্ট টিমের মোল নাম্বার ইনটু ইকুইভ্যালেন্ট নাম্বার এটার সামেশন, আর সেকেন্ড টিমের মোল নাম্বার আর ইকুইভ্যালেন্ট নাম্বারের যে প্রোডাক্ট, এই দুইটা হচ্ছে ইকুয়াল হবে। আর আমরা বলছিলাম যে কোশ্চেন খুব ভালো করে পড়ে তোমাকে টিম দুইটাকে হচ্ছে ভালোভাবে আলাদা করতে পারতে হবে, যে কারা হচ্ছে নিউট্রালাইজ করতেছে আর কারা হচ্ছে নিউট্রালাইজড হচ্ছে। ঠিক আছে? আর এই একই ফর্মুলাটা আমরা আরো ডিফারেন্ট পারপাসে হচ্ছে ইউজ করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে একটা পার্টিকুলার মিক্সচার, সেটার ইনিশিয়াল কন্ডিশন এবং ফাইনাল কন্ডিশন রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে, সেগুলিও আমরা এই মেথডেই হচ্ছে সলভ করতে পারবো। তো মিক্সচারের যদি ইনিশিয়াল আর ফাইনাল কন্ডিশনে কোনো প্রবলেম সলভ করতে হয়, তখন সেম টেমপ্লেট বা সেম প্যাটার্নটা হচ্ছে আমরা ফলো করব। শুধু কি করব, জাস্ট এই এন ইন্টু ই যেটা ছিল, এটা তো আসলে একটু আগে ছিল হচ্ছে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এর জন্য ইকুয়াল। এখন আমরা যে সেম জায়গায় টিম 1 আর টিম 2 না করে আমরা হচ্ছে মিক্সচার ফরমেশনের আগে আর মিক্সচার ফরমেশনের পরে এই দুইটা কাজ হচ্ছে করলেই হচ্ছে আমাদের যে প্রবলেমগুলো ছিল আমরা তোমাদেরকে দেখাইছিলাম একটা দুটো এক্সাম্পল, যে কিভাবে সেই প্রবলেমগুলোকে তখন হচ্ছে সলভ করা যায়। তো তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, বাট তোমরা তো ওই ব্যাপারে কিছু বলতেছো না যে এই হোমওয়ার্ক আসলে তোমরা কিভাবে কি করছো না করছো। ঠিক আছে, আচ্ছা। তো আমরা হচ্ছে দেখি পরের টপিকের দিকে, তাহলে আমরা আস্তে আস্তে মুভ করি। আচ্ছা, এটা ছিল আমাদের হোমওয়ার্ক। আমরা কি এটাও তোমাদেরকে করে দিব, নাকি তোমরা আসলে এটার কিছু অ্যান্সার ট্যান্সার আমাদেরকে বলবা? তো আমরা তোমাদেরকে ঠিক একটু টাইম দিচ্ছি আর কি, ধরো 40 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো। তোমরা যারা এটা করছো বাসায়, তোমরা একটু অ্যান্সারটা লিখে দাও কমেন্টে। যারা জুমে আসো অ্যান্সার ভার্বালিও বলতে পারো, বা ফেসবুকে ঢুকেও লিখে দিতে পারো, যা ইচ্ছা। আর যারা করো নাই তারা আসলে কেন করো নাই বোঝা গেল না, এখন তো অনেক টাইম থাকার কথা। তো আমরা দেখি তোমাকে আমরা এটার একটু অ্যান্সার বের করতে হচ্ছে হেল্প করি। হ্যাঁ, মাহি যেমন খুব সুন্দরভাবে বলছো যে এটা করে দিলে ভালো হয়। এভাবে করে দিলে তো ভাইয়া সব ম্যাথই ভালো হয়, কিন্তু যাই হোক, আচ্ছা ঠিক আছে। তোমরা বরং দেখো এটা, যেহেতু আমরা জানি এখন এক লাইনে কিভাবে সলভ করতে হয়। আগে তুমি দেখো টিম 1 আর টিম 2, ফার্স্ট টিম যেই টিমটা নিউট্রালাইজড হচ্ছে সেটা হচ্ছে এই বাস্কেটটা। এখানে তিনটা অ্যাসিড আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড আর হচ্ছে আরেকটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এদের প্রত্যেকের ভলিউম দেয়া আছে, প্রত্যেকের হচ্ছে কনসেন্ট্রেশনটা দেয়া আছে। এই বাস্কেট অফ অ্যাসিডটাকে নিউট্রালাইজ করার জন্য কি করতে হচ্ছে, বাইরে থেকে একবার সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতে হচ্ছে, একবার সোডিয়াম কার্বনেট অ্যাড করতে হচ্ছে, বাট দে আর নট ইভেন এনাফ। এরপর কি করতে হচ্ছে, একটা অ্যালুমিনিয়ামের পিস বা একটা টুকরো হচ্ছে এখানে যোগ করতে হচ্ছে। সেই অ্যালুমিনিয়াম পিসটার ম্যাস কত বা ভর কত, এইটা ছিল আমাদের কোশ্চেন। তো আমাদের ফর্মুলা কি, যে যত বড় সলিউশন আর যতজনই থাকুক টিম মেম্বার, যদি কমপ্লিট নিউট্রালাইজেশনের টপিক হয়, তাহলে আমরা জানি টিম 1 ইকুয়াল টু টিম 2, প্রত্যেকের সামেশন অফ এন ইন্টু ই নিতে হবে, যেখানে এন হচ্ছে মূল নাম্বার আর ই হচ্ছে ইকুইভ্যালেন্ট নাম্বার। ঠিক আছে? আর ইকুইভ্যালেন্ট নাম্বার বা তুল্য সংখ্যা, এটা কিন্তু আমরা তোমাকে অতীতের একটা লেকচারে দেখাইছিলাম এবং তোমাদেরকে আমরা রেফারও করছিলাম যে তোমরা যারা মিস্টিস করছো তোমরা যেন এটা একটু দেখে ফেলো। তো আমরা এখন শুরু করতেছি। দেখো টিম 1 এর জন্য আমরা জাস্ট বাস্কেটের এলিমেন্ট গুলাকে যদি লিখি, তাহলে বলতো এই বাস্কেটের সবগুলার আমরা প্রত্যেকটার এন ইন্টু ই নিব এবং সাম করব। তাহলে কিভাবে করতে হবে, প্রথম যে সাবস্টেন্সটা সেটার এন হচ্ছে আমরা কিভাবে বের করব, এটার এন বের করার রুল হচ্ছে এস ইন্টু ভি, তাই না? তাহলে প্রথম যে সাবস্টেন্সটা দেখা যাচ্ছে, আমরা এখানে ছোট ছোট করে লিখি, তোমরা দেখো বুঝতে পারো কিনা। 600 ইন্টু হচ্ছে 10⁻³ ইন্টু হচ্ছে 0.1, এই হচ্ছে ভি, তার সাথে এস মাল্টিপ্লাই করে দিলাম, এই হয়ে গেল হচ্ছে এন। এর সাথে এখন ইকুইভ্যালেন্ট নাম্বার মাল্টিপ্লাই করার কথা। হাইড্রোক্লোরিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট নাম্বার কত, 1। তাহলে এটা হচ্ছে প্রথম সাবস্টেন্সটার এন ইন্টু ই। এবার সাম নিতে হবে। এবার হচ্ছে টিমের যে দ্বিতীয় মেম্বার তাকে নিব, 400 ইন্টু হচ্ছে 10⁻³ ইন্টু 0.2 ইন্টু 1। নাইট্রিক অ্যাসিড, এটার ইকুইভ্যালেন্ট নাম্বার কত বলো তো, 1। কিভাবে বের করে, যে অ্যাসিডের ইকুইভ্যালেন্ট নাম্বার বের করার নিয়ম হচ্ছে
যে সে কতগুলো প্রোটন ডোনেট করতে পারে, যতগুলো প্রোটন ডোনেট করতে পারে সেটাই হচ্ছে তার ইকুইভ্যালেন্ট নাম্বার। তার মানে নাইট্রিক অ্যাসিড যেহেতু একটা মাত্র প্রোটন দিতে পারবে, ইকুইভ্যালেন্ট নাম্বার হবে হচ্ছে 1। মাহি কিছু বলবা? আচ্ছা, এরপরে হচ্ছে থার্ড যে মেম্বারটা সেটাকে আমরা লিখতেছি 300 ইন্টু হচ্ছে 10⁻³ ইন্টু 0.02, আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 1। তাহলে এই তিনটা জিনিসের সাম করার মাধ্যমে আমরা কি করতে পারলাম, এই বাস্কেটের যে টিম 1 তাদের পুরোটার এই সামেশন এন ইন্টু ই হচ্ছে আমরা নিতে পারলাম। এবার ইকুয়াল টু দিয়ে কি করতে হবে, সেকেন্ড যেই টিম সেইটার এন ইন্টু ই নিতে হবে। তাহলে এখানে আমরা ছোট ছোট করে লিখতেছি, তোমরা একটু ফলো করার চেষ্টা করো। তাহলে ইকুয়াল টু দিয়ে প্রথমে কি হবে, আমাদের টিম বির প্রথম যে টিম মেম্বার সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যামাউন্টটা লিখতে হবে 200 ইন্টু 10⁻³ ইন্টু 1/100 ইন্টু হচ্ছে 1 হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ইকুইভ্যালেন্ট নাম্বার। এটার সাথে কি অ্যাড করতে হবে, এই সোডিয়াম কার্বনেটের অ্যামাউন্টটা, সেটা কত 300 ইন্টু 10⁻³ ইন্টু 0.1, সোডিয়াম কার্বনেটের ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 2। ঠিক আছে, এই কারণে আমরা এটাকে যে আলটিমেটলি লাস্টে এন ইন্টু ই, এই পর্যন্ত হচ্ছে এন, এরপর এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তার সাথে আবার কি অ্যাড করব, অ্যালুমিনিয়ামের এন ইন্টু ই। অ্যালুমিনিয়ামের দেখো ম্যাস হচ্ছে আমাদের লাগবে, তাহলে অ্যালুমিনিয়ামের এনটাকে আমরা কিভাবে লিখবো, স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। অ্যালুমিনিয়ামের অ্যাটমিক ম্যাস বা পারমাণবিক ভর হচ্ছে 27, আর অ্যালুমিনিয়াম যেহেতু একটা মেটাল, এটার ইকুইভ্যালেন্ট নাম্বার কিভাবে বের করে, মেটালের ক্ষেত্রে ইজি রুল হচ্ছে এটার যে ভ্যালেন্সি বা যোজনী সেটাই হচ্ছে তার তুল্য সংখ্যা বা ইকুইভ্যালেন্ট নাম্বার। অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 3, এটাকে আমরা এখানে নিয়ে নিলাম। এখন আমার মনে হয় এই যে ইকুয়েশনটা এখন দেখা যাচ্ছে স্ক্রিনে, এটা যদি তোমরা ঠিকঠাক মতো সলভ করো তাহলে আসলে এম এর ভ্যালু চলে আসবে। এখন যারা আগে করছো বা করো নাই সবাই একটু আমাদেরকে বলো যে এই ক্যালকুলেশনে এম এর ভ্যালুটা আসলে কত আসে। 0.756। আচ্ছা, তাহিয়া যেমন আমাদেরকে বলছে যে 0.756 এর মতো আসে, তো বাকি যারা তোমরা আছো তোমরাও যারা ক্যালকুলেট করতেছো একটু করে দেখো কত আসে, যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। এখন তোমরা দুইটা জিনিস দেখো যে আসলে এই ইকুয়েশনটা যে আমরা লিখলাম এটা তোমরা আসলে গতদিন বুঝতে পারছিলা কিনা যে কিভাবে লিখছি, এবং সেই অনুযায়ী এটা লেখা ঠিক আছে কিনা এটা একটু বোঝার চেষ্টা করো, আর এটাকে কিভাবে ঠিক মতো অ্যাকুরেটলি ক্যালকুলেট করবা সেটা একটু করার চেষ্টা করো। করলে আমার ধারণা এই 0.756 এটা হচ্ছে চলে আসবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের এই সেই হোমওয়ার্কের সলিউশন। এইটা যা আসে তাই, এই 0.756 আমার মনে হচ্ছে এরকমই আসবে। দেখো আচ্ছা, আমরা এই রুলের আরো একটা দুইটা ম্যাথ দেখব, তার আগে আমরা তোমাকে আরেকটা প্র্যাকটিস ম্যাথ করায় নিয়ে আসি। আমরা গতদিন তোমাদেরকে আরেকটা ডিফারেন্ট রুলের একটা ম্যাথ দেখাই দিছিলাম, সেই রুলের মানে রুল দ্বারা প্রভাবিত আর কি এরকম একটা ম্যাথ আমরা তোমাকে দিচ্ছি, তোমরা দেখো তো এই প্রবলেমটা সলভ করা যায় কিনা। ধরো 0.2475 গ্রাম একটা অর্গানিক কম্পাউন্ড, একটা জৈব যৌগ, কি করা হলো, এই অর্গানিক কম্পাউন্ডটাকে দহন করা হলো। দহনের ইংলিশ হচ্ছে কম্বাসশন, তোমরা অলরেডি জানো দহন মানে হচ্ছে অক্সিজেন দিয়ে বার্ন করা। তো এই অর্গানিক কম্পাউন্ডটাকে যখন আমরা অক্সিজেন দিয়ে বার্ন করলাম তখন এখানে কি পাওয়া গেল, কার্বন ডাই অক্সাইড পাওয়া গেল, আর স্টিম বা ভেপার বা পানি পাওয়া গেল, যাই বলো। এই প্রডিউসড কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হচ্ছে 0.49 গ্রাম, আর স্টিমটা হচ্ছে 0.2025 গ্রাম। এখন আমাদের কোশ্চেন হচ্ছে এই অর্গানিক কম্পাউন্ডটাতে কার্বনের পার্সেন্টেজ কত আর হাইড্রোজেনের পার্সেন্টেজ কত। তার মানে এটা একটা আসলে শতকরা সংযুক্তি বা ওই পার্সেন্টেজ কম্পোজিশনেরই ম্যাথ, কিন্তু একটু ডিফারেন্ট টাইপের আর কি, কোশ্চেনের প্যাটার্নটা একটু ডিফারেন্ট। তাহলে পুরো কোশ্চেনটা তোমরা একটু আরেকবার দেখো বা আমিও মুখে আরেকবার বলতেছি, দেন আমরা এটা সলভ করার চেষ্টা করব। কোশ্চেনটা হচ্ছে যে 0.2475 গ্রাম একটা অর্গানিক কম্পাউন্ড, এটাকে কম্বাসশন বা দহনের পর
0.49 গ্রাম কার্বন ডাই অক্সাইড এবং 0.2025 গ্রাম স্টিম প্রডিউস করা হলো। এখন আমাদের কোশ্চেন হচ্ছে এই অর্গানিক কম্পাউন্ডটাতে কার্বনকে যদি আমরা পার্সেন্টেজ হিসেবে এক্সপ্রেস করি, যে পুরো অর্গানিক কম্পাউন্ডের কত পার্সেন্ট হচ্ছে কার্বন আছে আর কত পার্সেন্ট হচ্ছে হাইড্রোজেন আছে। বা যদি আরো ডিফারেন্ট ওয়েতে কোশ্চেনটা বলি, যে আমাদেরকে এই ডেটাটা দিয়ে বললো যে এই অর্গানিক কম্পাউন্ডটা হাইড্রোকার্বন কিনা চেক করো। তো যদিও আমরা ইন্টার এখন অর্গানিক কেমিস্ট্রি স্টার্ট করি, বাট আমার ধারণা এখানে যে কথাবার্তাগুলো বলতেছি এগুলো আমরা বেশিরভাগই এসএসসি লেভেল থেকেই জানি। হাইড্রোকার্বন মানে কি ছিল, যে অর্গানিক কম্পাউন্ড শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেনের কম্পোজিশনে ফর্ম হয় তাদেরকে আমরা হাইড্রোকার্বন বলি। তাহলে এই অর্গানিক কম্পাউন্ডটা হাইড্রোকার্বন কিনা এটা চেক করতে গেলেও আমাদেরকে কি করতে হবে, আসলে এই পার্সেন্টেজ কার্বন আর পার্সেন্টেজ হাইড্রোজেন বের করতে হবে। এই দুইটা অ্যাড করে বা যোগ করে যদি আমরা দেখি 100% চলে আসছে, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের এই অর্গানিক কম্পাউন্ডটা একটা হাইড্রোকার্বন। আর এই দুইটা পার্সেন্টেজ ক্যালকুলেট করার পর যদি অ্যাড করার পর দেখি এটা 100% হয় নাই, তার মানে বুঝতে হবে এই অর্গানিক কম্পাউন্ডটা শুধু কার্বন আর হাইড্রোজেন দিয়ে ফর্ম না, সাথে আরো কোনো অ্যাটম বা এলিমেন্ট আছে, যেমন অক্সিজেন বা নাইট্রোজেন, এরকম কোনো কিছু হয়তো আছে। তো এখন তোমরা একটু চিন্তা করে দেখো এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। আমরা তোমাদেরকে দিচ্ছি 1.5 মিনিটের মতো টাইম দিচ্ছি। যদি এর মধ্যে তোমরা কেউ বের করতে পারো তাহলে আমাদেরকে একটু অ্যান্সার বলেও ফেলো বা কমেন্টে লিখে দিও। আমরা এই 1-1.5 মিনিট পরে তোমাকে আবার এটা কিভাবে সলভ করতে হবে এই ব্যাপারে একটু আইডিয়া দিব। আর কার কোনো কোশ্চেনটা বুঝতে যদি প্রবলেম থাকে সেটাও আমাদেরকে একটু ইনফর্ম করে, আমরা তোমাকে কোশ্চেনটা দরকার হলে আরেকবার একটু ভালো করে বুঝাই দিব। আচ্ছা, জুমে হচ্ছে যে 1234 এই আইডি নিয়ে কে আসো বলো তো? ভাইয়া তুমি একটা ভ্যালিড নাম দিও তো। 1234 এই টাইপের নামটা আসলে খুব একটা ভালো নাম না। ঠিক আছে, হ্যাঁ, বাকি সবাই একটু মনোযোগ দিয়ে ম্যাথ ট্যাথ করার ট্রাই করো আর আমাদেরকে জানাও কি প্রবলেম ফেস করতেছো। মাহি, তুমি হচ্ছে অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা কিভাবে বের করবা বুঝতে পারতেছো না। ভাইয়া তোমার জন্য আবার ওই একই সাজেশন। তোমরা নর্মালিটি ক্যালকুলেট করার জন্য আমরা তোমাদেরকে কয়েকটা ভিডিও লেকচার দিছিলাম, ওখানে ইকুইভ্যালেন্ট নাম্বার কিভাবে বের করতে হবে ওটা বলে দিছিলাম। মেটালের জন্য রুল হচ্ছে এটার ভ্যালেন্সি যোজনী নিতে হয়, মেটালের ভ্যালেন্সি যত সেটাই তার ইকুইভ্যালেন্ট নাম্বার। আচ্ছা, এটাকে তোমরা পারতেছো কিছু করতে? কেউ কিছু সাজেস্ট করবা? আচ্ছা ঠিক আছে, এটা আমরা তোমাদেরকে তাহলে একটু হেল্প করি এটা কিভাবে করতে হবে। তবে এরকম ম্যাথ আরেকবার যদি আমরা দিই কোনোটা, তখন তোমরা এটা একটু নিজেরা করার চেষ্টা করো। দেখো, এটাকে কেন আমরা বলতেছি যে গতদিন আমরা তোমাদেরকে এই টাইপের একটা ম্যাথ হচ্ছে করে দিছি, একটু জাস্ট অল্প অল্প করে চিন্তা করো। এই যে এখানে কার্বন ডাই অক্সাইড কম্পাউন্ডটা, চিন্তা করো এই হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের এই পুরো কম্পাউন্ডের ম্যাস কত, ভর কত? অ্যান্সার হচ্ছে 44। কার্বন ডাই অক্সাইডের মলিকুলার ম্যাসই হচ্ছে 44। চিন্তা করো এই 44 গ্রাম আমরা যদি কার্বন ডাই অক্সাইড নেই, তাহলে দেখো তো এই কার্বন ডাই অক্সাইডের মধ্যে শুধু কার্বনের কন্ট্রিবিউশন কতটুকু 44 গ্রামের মধ্যে? অ্যান্সার হচ্ছে 12 বা হচ্ছে 12 গ্রাম। তার মানে আমরা এরকম বলতে পারি কিনা যে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের মধ্যে কার্বন থাকে হচ্ছে কতটুকু? 12 গ্রাম। তাহলে বলো তো এই যে আমাদের
কার্বন ডাইঅক্সাইডের অ্যামাউন্টটা কোশ্চেনে দেয়া আছে যে 0.49 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই এতটুকু কার্বন ডাইঅক্সাইডে কার্বন কতটুকু থাকবে এটা আসলে বের করা যাবে কিনা। 12/44 ইন্টু হচ্ছে 0.49। দেখো সবাই একটু একটু করে ফলো করতে পারতেছো কিনা। কার্বন ডাইঅক্সাইডের ফর্মুলা দেখে বা সংকেত দেখে আমরা বলতে পারি যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে শুধু কার্বনের কন্ট্রিবিউশন হচ্ছে 12 গ্রাম। তাহলে এই 0.49 গ্রাম যে কার্বন ডাইঅক্সাইড আমাদের কাছে আছে সেটার মধ্যে জাস্ট কার্বন কতটুকু আছে এটা যদি আমরা বের করতে চাই, সেটার অ্যান্সার হচ্ছে 12/44 ইন্টু হচ্ছে 0.49 গ্রাম। এখন একটা জিনিস চিন্তা করো, এই যে কার্বনটুকু, এই কার্বনটুকু আমি তো প্রোডাক্ট সাইডে পাচ্ছি, যে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে আমি এই কার্বনটুকু পেলাম। তাহলে আমরা কি জানি একটা রিঅ্যাকশন যখন হয় তখন তো ম্যাথসের একটা কনজারভেশন ল আছে। ভর তো আসলে মানে ওই যে স্থির থাকে আগে এবং পরে, ভর তো সৃষ্টি বা ধ্বংস হয় না। তাহলে এই পরিমাণ কার্বন যেটা আমি কার্বন ডাইঅক্সাইডের মধ্যে পাচ্ছি এটা রিঅ্যাকশনের আগে কোথায় ছিল? রিঅ্যাকটেন্টের মধ্যে ছিল। আমাদের এখানে রিঅ্যাকটেন্ট কে কে বলো তো? দুইটা হচ্ছে রিঅ্যাকটেন্ট, একটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ডটা, একটা হচ্ছে কম্বাসশনের সময় যে অক্সিজেনটার হেল্প আমরা নিচ্ছি সে অক্সিজেনটা। অক্সিজেনের মধ্যে তো নিশ্চয়ই কার্বন নাই, তাহলে কার্বনটা আসলে কিসের মধ্যে ইনহেরেন্টলি লুকায় ছিল? সেটা হচ্ছে এই অর্গানিক কম্পাউন্ডটার মধ্যে ছিল। তার মানে আমরা এখানে যে কার্বনের অ্যামাউন্টটা পাচ্ছি আমরা পাচ্ছি কার্বন ডাইঅক্সাইডের মধ্যে, কিন্তু আমরা বুঝতে পারতেছি যে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে এই কার্বনটা যে এসে ঢুকে পড়ছে এটা রিঅ্যাকশনটা হওয়ার আগে কিসের ভিতর ঢুকে বসেছিল? এই অর্গানিক কম্পাউন্ডটার ভিতরে ঢুকে বসেছিল। তাহলে দেখো আমরা এখন এরকম একটা লাইন লিখতে পারি কিনা যে এই যে এই পরিমাণ কার্বন যেটা আমরা কার্বন ডাইঅক্সাইডের মধ্যে পাচ্ছি এটা তাহলে ইনিশিয়ালি কিসের মধ্যে ছিল? এই অর্গানিক কম্পাউন্ডটার ভিতরে ছিল। তাহলে এরকম লেখা যায় কিনা যে 0.2475 গ্রাম কম্পাউন্ডের মধ্যে বা জৈব যৌগের মধ্যে কার্বন ছিল হচ্ছে এই অ্যামাউন্টটা 12/44 ইন্টু হচ্ছে 0.49 গ্রাম। তাহলে 0.2475 গ্রাম কম্পাউন্ডের মধ্যে যদি কার্বন থাকে এতটুকু, তাহলে 100 গ্রাম কম্পাউন্ড আসলে কতটুকু কার্বন আছে এটা বের করা যাবে না? ঠিক আছে, তাহলে এই যে ভ্যালুটা এখান থেকে আসবে এটাই কিন্তু হচ্ছে আসলে পার্সেন্টেজ কার্বনের ভ্যালু। এই ভ্যালুটাকে পার্সেন্টেজ দিয়ে এক্সপ্রেস করলেই সেটা কিন্তু পার্সেন্টেজ কার্বন হয়ে যাবে। সবাইকে একটু দেখবা প্রথমত এটা বুঝতে পারছো কিনা কিভাবে আমরা ক্যালকুলেট করতেছি, আর সেকেন্ডলি এই ভ্যালুটা ক্যালকুলেট করলে আসলে কত আসে। ফিফটি ফোর পয়েন্ট ওয়ান জিরো। আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি মাহি হচ্ছে, মাহি কি বলতেছিল এখন? আচ্ছা এটা হচ্ছে 53.7 আর তোমরা বললো হচ্ছে 54। ঠিক আছে, তাহলে 53-54 এর মতোই আসে। বাকিটুকু হয়তো ওই যে একটু গরমিল আসতেছে, হয়তো ফ্র্যাকশন কেউ নিছো কেউ নাও নাই ওগুলোর কারণে। বাট সবাই একটু দেখো যে অ্যান্সারটা আসলে কত আসে। এখানে পার্সেন্টেজ কার্বনটা হচ্ছে এই 53 পয়েন্ট একদম ক্লোজ টু 54 আর কি ওরকমই আসবে, 53.9 বা 53.7। নাফিস ফুয়াদ ফেসবুকে তুমি দিছো 54.8, এটা কিন্তু একটু বেশি দূরে চলে গেছে। এটা কিন্তু 53 পয়েন্ট সামথিং আসবে এমন ভাবে যেটা 54 এর খুব ক্লোজ হবে। হ্যাঁ 53.99, 53.7 এগুলাকে মোটামুটি ঠিক মনে হচ্ছে। 53 পয়েন্ট, আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি ভাবে 53.7 থেকে 57.9 এর মধ্যেই দেখলাম যে ঘুরোঘুরি করে আসতেছে। তো যারা এখনো কমপ্লিট করো নাই করো। আর এই ধরনের ক্যালকুলেশনে একটা জিনিস তো খেয়াল করছো, আমি অবশ্যই এখানে ক্যালকুলেটরের জন্য আমি করতেছি না, আমি হয়তো ফ্র্যাকশনই রেখে দিচ্ছি,
কিন্তু তোমাদেরকে এই পরামর্শটা আগেও আমরা দিছিলাম যে জায়গায় জায়গায় তুমি ক্যালকুলেট করে ফ্র্যাকশনে একদম দশমিকে না নিয়ে, পয়েন্টে না নিয়ে তুমি এরকম ফ্র্যাকশনাল ফর্মে রাখাটাই বেটার, পরে একবারে হচ্ছে ক্যালকুলেট করবা। আচ্ছা, তাহলে পার্সেন্টেজ কার্বন আমি ওরকম একটা অ্যান্সার ধরে নিচ্ছি যেটা 53.9 টাইপেরই আসছে, বাকিটা তোমরা আবার একটু রিচেক করে দেখি যাদের খুব দূরের কোনো কিছু আসবে। ঠিক আছে, ইসমাইল তোমারও হচ্ছে 53.9 আসছে, নাওমি বলছো অ্যান্সার, আনুষ্কা বলছো, ঐশী বলছো, মেহেরিন বলছো। হ্যাঁ ঠিক আছে, সবাই মোটামুটি ক্লোজ অ্যান্সারটাই বলতেছি আমরা, তাহলে এটা 53.9 এর মতো। তাহলে এখন তোমরা ওয়েট না করে তোমরা হাইড্রোজেনের পার্সেন্টেজটা একটু দেখবা কত আসে, এটা কিন্তু একইভাবে করা যায়। ইভেন মানে তোমরা যদি বলো যে শর্টকাট ফর্মুলা আমরা যেগুলোকে বলি, তুমি একটা জিনিস খেয়াল করলেই দেখবা এই যে ম্যাথটা আমরা বুঝে বুঝে সলভ করলাম, এই লাস্ট যে লাইনটুকু দেখতে পাচ্ছি, এই যে আমি ব্লু মার্ক করে দিচ্ছি এই লাইনটাকে, এইটা কিন্তু তুমি যদি খুব ক্লোজলি খেয়াল করো এটা কিন্তু একটা শর্টকাট ফর্মুলার মতো মনে হবে। দেখো, পার্সেন্টেজ অফ হাইড্রোজেন এই ক্যালকুলেশনটা আমরা এই প্যাটার্নটা দেখে দেখে কিভাবে হচ্ছে বলতে পারি। এইখানে 12/44 কি ছিল? 44 ছিল পুরো কম্পাউন্ড কার্বন ডাইঅক্সাইডের ম্যাস, তার মধ্যে 12 ছিল শুধু কার্বনের কন্ট্রিবিউশন কতটুকু। তাহলে আমরা হাইড্রোজেনটা কোথা থেকে নিচ্ছি? ওয়াটার থেকে নিচ্ছি। তাহলে এই ক্যালকুলেশনটা কি হবে? পুরো ওয়াটারের ম্যাস হচ্ছে 18, তার মধ্যে শুধু হাইড্রোজেনের কন্ট্রিবিউশন যদি বলি সেটা হচ্ছে 2, তাই না? তাহলে 12/44 এটা আমাদের এখন হয়ে গেল 2/18 ইন্টু হচ্ছে 0.49টা কি ছিল? এটা ছিল পুরো কার্বন ডাইঅক্সাইড, কোশ্চেনে কতটুকু দেওয়া ছিল। তাহলে ওয়াটারের ক্ষেত্রে এই ভ্যালুটা কত হবে? 0.2025। নিচে হবে হোল কম্পাউন্ডটার ম্যাস 0.2475, তার সাথে মাল্টিপ্লাই হবে 100। ঠিক আছে, তাহলে আমরা যদি তোমার এটা সিকিউতে আসে তুমি হয়তো বুঝে বুঝে এরকম বাংলা স্টেপ বাই স্টেপই লিখবা, ইংলিশে স্টেপ বাই স্টেপ লিখবা। বাট আমরা যে তোমাকে একটা পোর্শন দেখাই দিছি, আমরা বোধহয় সুযোগটা নিতে পারি, আমরা ডিরেক্ট লিখে দিলাম এবং দেখো এইটা কত আসে এই অংশটা। নাইন পয়েন্ট জিরো নাইন। ঠিক আছে, বাকিরাও দেখো যে আসলে এটা কত আসে। তাহি আমাদেরকে বললো যে এটা 9.09%-এর মতো আসে, এরকম কাছাকাছি কিছু একটা আসবে। আমরা একটু ওয়েট করি, বাকি যারা এখনো করতেছো করো, করে আমাদেরকে জানাও। আমাদের সাথে মীর নিসাও আছে দেখি। মীর নিসা, কি খবর তোমার? ভালো আছো? হ্যাঁ, হাইড্রোজেনের পার্সেন্ট হচ্ছে 9.09, বা অনুষ্কা বলছো 9.1, 9.09 বলছো ইসমাইল, হ্যাঁ এমনি হবে, মেহেরিন বলছো 9.09। ঠিক আছে, তাহলে তো বোঝা গেল কিভাবে আমরা এই কাজটা করব। তাহলে দেখো মানে সবসময় আমরা তোমাদেরকে যেটা বলি, এই ম্যাথটাকে একটা জাস্ট ম্যাথ সলভ করলাম এইভাবে না নিয়ে আমরা কিভাবে হচ্ছে চিন্তা করে প্রবলেমটা সলভ করলাম এটা একটু বোঝার চেষ্টা করো, যেন নেক্সট একটা ম্যাথ আসলে তোমরা এই আইডিয়াটা হচ্ছে ইউজ করতে পারো। ফাহিম বলছে 9.1, হ্যাঁ ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, তাহলে বলো তো এটা কি হাইড্রোকার্বন হবে? আমরা পার্সেন্টেজ কার্বন পাচ্ছি 53.9, ধরে নিলাম 54, আর হাইড্রোজেন পাচ্ছি 9, তো 54 আর 9 মিলে তো মাত্র হয় হচ্ছে 63-র মতো। তার মানে এটা আসলে হাইড্রোকার্বন না। অতএব যদি আমাদেরকে পার্সেন্টেজ কার্বন বা পার্সেন্টেজ হাইড্রোজেন না বলে মানে বলতো যেটা হাইড্রোকার্বন কিনা, তখন আমরা কিন্তু এই কাজটাই করতাম, করে লাস্টে অ্যাড করে দেখাই দিতাম যে এখানে কার্বন আর হাইড্রোজেন মিলে 100% কভার করতে পারে নাই। এই কারণে এটাকে আমরা হাইড্রোকার্বন বলতে পারবো না। ঠিক আছে, এই ম্যাথটা আসলে কোন ম্যাথের মতো তোমরা কি বুঝতে পারছো? এটা হচ্ছে আমরা লাস্ট দিন তোমাদেরকে কিউপ্রাস অক্সাইড আর কিউপ্রিক অক্সাইডের মিক্সচার একটা ম্যাথ দেখাচ্ছিলাম, ওইটার সাথে কিছুটা মিলে যায় আর কি। ঠিক আছে, সবাই বুঝতে পারছো তাহলে কিভাবে এগুলি করব? ঠিক আছে, কার কোনো কোশ্চেন থাকলে বলো, আর বুঝতে পারলো আমাদেরকে একটু টাইম টু টাইম হচ্ছে জানায়ও আর কি।
তাহলে এখন আমরা আবার আমাদের সেই ওই ফর্মুলার ম্যাথে ফেরত যাই, যে আমাদের যে সামেশন এন ইনটু ই দিয়ে আমরা যে প্রবলেমগুলো হচ্ছে সলভ করতাম। তো সেখান থেকে আমরা দেখো, আমরা তোমাকে আগে আরো কিছু টাইপের ম্যাথ দেখাইছিলাম, তোমাদের খেয়াল আছে কিনা, যে মিক্সচারের কনসেন্ট্রেশন কিভাবে বের করতে হয়, সেগুলো কিছু স্টেপ বাই স্টেপ মেথড তোমাদেরকে আমরা আগেও দেখাইছিলাম আগের লেকচারগুলোতে। এখন কিন্তু এই চ্যাপ্টারে আমরা যত ম্যাথ করে আসছি আগে, সব ম্যাথ এখন খুবই ফাস্টার সলভ করা পসিবল, তুমি যদি এই সামেশন এন ইনটু এর ফর্মুলাটা বুঝে থাকো আর কি। তো আমরা তোমাকে আরো কিছু কোশ্চেন দিচ্ছি, যেমন এখন আমরা তোমাকে যে কোশ্চেনটা দিব এটা আসলে এক্স্যাক্টলি টাইট্রেশনের ম্যাথ না, কারণ তুমি দেখবা এখানে কোনো টিম এ টিম বি বা টিম ওয়ান টিম টু বলে কিছু নাই, সবাই এক টিমের মেম্বার। তোমাকে বলবে যে একটা বিশাল বাস্কেট নাও, তো আমরা ধরো একটা বিশাল বাস্কেট নিচ্ছি। আচ্ছা, ধরো আমরা একটা বাস্কেট নিলাম, তোমরা দেখতে পাচ্ছ হয়তো। এই বাস্কেটের মধ্যে কি কি জিনিসপত্র দেয়া আছে? প্রথমত এই বাস্কেটের মধ্যে দেয়া হলো হচ্ছে 100 সেন্টিমিটার কিউব 2 মোলার সালফিউরিক অ্যাসিড। আমরা একটু লিখে দিই, 100 cm কিউব 2 মোলার সালফিউরিক অ্যাসিড এটার মধ্যে অ্যাড করা হলো। তারপরে অ্যাড করা হলো হচ্ছে 200 সেন্টিমিটার কিউব 1 মোলার সালফিউরিক অ্যাসিড। এরপর অ্যাড করা হলো 500 cm কিউব সেমি মোলার। সেমি মোলার মানে কি ছিল? হাফ মোলার সালফিউরিক অ্যাসিড। করে জানতে চাইলো এই যে পুরো ফুল মিক্সচারটা, এই মিক্সচারটার কনসেন্ট্রেশন কত। ঠিক আছে, তাহলে এরকম কোশ্চেন কিন্তু আমরা আগেও তোমাকে সলভ করে দেখাইছি, এখন আমরা একটু জাস্ট ফাস্টার সলিউশন চাই। তাহলে 100 সেন্টিমিটার কিউব 2 মোলার সালফিউরিক অ্যাসিড, এটার উপর আবার অ্যাড করা হলো 200 সেন্টিমিটার কিউব 1 মোলার সালফিউরিক অ্যাসিড, 500 cm কিউব হাফ মোলার সালফিউরিক অ্যাসিড। এই সবগুলোকে যদি আমরা একটা জারের মধ্যে নেই, তাহলে এই মিক্সচারটার এখন কনসেন্ট্রেশন কত বা ঘনমাত্রা কত, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা তোমাদেরকে যথারীতি টাইম দিচ্ছি, বেশি টাইম দিব না, গুনে গুনে 40 সেকেন্ড টাইম দিচ্ছি, এর মধ্যেই দেখো যে এটা কি করবা। আচ্ছা, দুইজন মাহি হচ্ছে অ্যান্সার দিছো 0.8125। হ্যাঁ, এবার মনে হচ্ছে তোমরা সবাই একই অ্যান্সার লিখতেছো এবং দশমিকের পরে 4 ডিজিট পর্যন্ত তোমাদের অ্যান্সার মিলে গেছে, তোমাদেরকে এবার খুব কনফিডেন্ট মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই যে এই ম্যাথ হচ্ছে কিভাবে সলভ করতে হবে। এইবার হচ্ছে সামেশন এন ইনটু ই, বাট এইবার হচ্ছে মিশ্রণের আগে আর মিশ্রণের পরে। তাহলে মিক্সচার ফর্ম করার আগে প্রত্যেকটার যদি আমরা এন ইনটু ই নেই, 100 × 10⁻³ ইনটু 2, এবং সালফিউরিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট নাম্বারও হচ্ছে 2, প্লাস
200 ইন্টু 10⁻³ ইন্টু 1 ইন্টু হচ্ছে 2 প্লাস 500 ইন্টু 10⁻³ ইন্টু হাফ ইন্টু হচ্ছে 2। এটা হচ্ছে মিক্সচার ফরমেশনের আগের কন্ডিশন, ইকুয়াল টু মিক্সচার ফরমেশনের পরে। মিক্সচার ফরমেশনের পরের n ইন্টু ই কিভাবে নিব, সেটার ভি, টোটাল ভি হবে কত, 500 আর 2 700 আর একে 800। তাহলে যখন আমরা টোটালটার ভি নিব সেটা হচ্ছে 800 ইন্টু 10⁻³ তার সাথে একটা কনসেন্ট্রেশন গুণ করতে হবে, এটা আমরা জানি না, এটা আমাদের আননোন প্যারামিটারটা। আর 3 রকমের সালফিউরিক অ্যাসিড তুমি যদি এক জায়গাতে মিক্স আপ করো, ওটা আসলে আলটিমেটলি একটা সালফিউরিক অ্যাসিডের মিক্সচারই হয়। তাহলে সেই সালফিউরিক অ্যাসিডের জন্য এটার ইকুইভ্যালেন্ট নাম্বার আমরা কত নিব, ইকুইভ্যালেন্ট নাম্বার আমরা নিব হচ্ছে 2। তাহলে আমরা সেই 2 হচ্ছে নিয়ে নিই এখানে, এই হচ্ছে সেই 2। তাহলে আমার মনে হয় এটা সলভ করলেই এস এর ভ্যালু চলে আসবে, এবং আমার মনে হচ্ছে এটাই বোধহয় তোমাদের সেই 8125 টাইপের আসে, তাই না? একটু দেখো, আমাদেরকে কনফার্ম করো যে বুঝতেছো সবাই ঠিকঠাক মতন। ঠিক আছে, তাহলে একটা জিনিস হয়তো বুঝতেছো যে এই ফর্মুলাটা আয়ত্ত করতে পারা মানে খুবই ফাস্টার আসলে প্রবলেমগুলি সলভ করা যাবে। ঠিক আছে, সবাই ওকে, বুঝতে পারতেছো? হ্যাঁ, তোমরা জুমেও হচ্ছে অ্যান্সার লিখতেছো, ঠিক আছে, গুড, ঠিক আছে। হ্যাঁ, সিয়াম দিছো অ্যান্সার, ঠিক আছে, নোভা দিছো, অঙ্কিতা দিছো, তানহা দিছো, হ্যাঁ ঠিক আছে, সবার অ্যান্সারই ঠিক আছে যারা দিছো। হুম, গুড। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। আর তোমাদেরকে যে আবার একটা ডিসক্লেমার দেওয়ার সময় হয়ে গেছে, আমাদের আমাদের ওই যে জুমের টাইম অলমোস্ট রানিং আউট, এখানে অল্প একটু সময় বাকি আছে মনে হচ্ছে। তো তোমরা যারা ওই যে একটু ফেসবুকে মুভ করতে হবে, একটু ওভাবে মেন্টালি একটু প্রিপেয়ার থাকো আর কি। ঠিক আছে, অতএব জুমটা যদি অফ হয়ে যায় তোমরা একটু ফেসবুকে মুভ করার জন্য রেডি থাকো। আচ্ছা, এখন এই যে রুলটা আমরা দেখলাম, আমরা মনে হয় আমরা কি সবাই একটু এম্পাওয়ার্ড ফিল করতেছি যে আমরা এই টাইপের প্রবলেম আসলেই যে আসলে এটা সলভ করতে পারবো। তুমি যদি এইভাবে সলভ করতে পারো, দেন এটাকে তুমি তো ভেঙে চুরে আর একটু বড় সড়ো করে নিজ দায়িত্বে লিখতেই পারবা, তখন সেই প্রবলেমগুলো তোমার খুব ইজিলি সলভ হবে। এখন আমরা তোমাকে দেখাইতে চাচ্ছি যে এই জায়গাতে আরো কোনো ইন্টেলিজেন্সের জায়গা আছে কিনা, মানে কোন, তুমি যদি খুব মানে পাইকারি হারে সব ম্যাথ একইভাবে করতে থাকো, তখন আসলে কি টাইপের প্রবলেম হইতে পারে। যেমন দেখো, মানে একটা জার ধরো আমরা এরকম নিলাম, যেটার মধ্যে ধরো 300 cm³ 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড আছে। এটাকে আমরা প্রথমত নিউট্রালাইজ করার জন্য 400 cm³ 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলাম। করার পর আমরা এটার মধ্যে আবার কি করলাম, 300 cm³ 0.6 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড সলিউশনও ইউজ করলাম। ঠিক করে তারপর আমরা জানতে চাইলাম এই মিক্সচারের নেচার কি বা মিশ্রণের ফলাফল কি। ঠিক আছে, তাহলে আমরা কোশ্চেনটা তোমার জন্য আরেকবার বলে দিচ্ছি। এই ধরনের কোশ্চেন কিন্তু এখন আমরা তোমাকে বারবার কেন দিচ্ছি, এগুলো তো তুমি খুব দ্রুত গতিতে সলভ করতে পারবা, বাট আমরা তোমাকে একটু মেক শিওর করার চেষ্টা করতেছি যে এখানে কোন কোন জায়গায় তোমার আসলে ছোটখাটো প্রবলেম হলেও হতে পারে এবং সেগুলো তুমি কিভাবে সলভ। তাহলে একটা জারের মধ্যে 300 cm³ 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড থাকতেছে একটা। এই হচ্ছে এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে তুমি দুই রকমের বেজ অ্যাড করলা, 400 cm³ 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড আর
সেন্টিমিটার কিউব 0.6 মোলার কস্টিক পটাশ। এখন আমাদের কোশ্চেন হচ্ছে এই মিক্সচার সবকিছু এক জায়গায় আসবে, নিউট্রালাইজেশন হবে, অনেক কিছু হবে, হওয়ার পর এই মিক্সচার আসলে আলটিমেটলি নেচারটা কি হবে বা মানে এটার প্রকৃতিটা আসলে কি হবে। ঠিক আছে, আমাদের জুমটা দেখা যাচ্ছে অফ হয়ে গেছে, তো আমরা একটু টাইমও নিচ্ছি। যারা জুমে ছিল তারা আস্তে আস্তে ফেসবুকে জয়েন করো, আর যারা আগে থেকেই ফেসবুকে ছিল তোমরা ধীরে সুস্থে এটা সলভ করা শুরু করো। আমরা তোমাদেরকে এই একটা ব্যাপারে আশ্বস্ত করতে পারি, আমরা যেহেতু মোটামুটি অনেকগুলি ক্লাস নিয়ে নিয়ে ফেলছি এবং সামনে আরো কয়েকটা নিব, এই চ্যাপ্টার তোমরা যদি বাসায় ভালোভাবে সলভ করতে পারো, এখন যেহেতু তোমাদেরও বাসায় যথেষ্ট টাইম আছে বলে মনে হচ্ছে, মানে তোমরা একেবারে ইন্টারমিডিয়েট তো বটেই, একেবারে অ্যাডমিশন লেভেলেও যেসব ম্যাথ ট্যাথ আসে সব তোমরা খুব ইজিলি পরে সলভ করতে পারা উচিত। অতএব বাসাটা একটু কাজে লাগাও। আমরাও হয়তো ক্লাসে সবসময় অত টাইম আসলে পাই না যে তোমাকে সবগুলি টাইপ বা তুমি কলেজ টাইম তোমাকে আমরা একটু অ্যাডভান্স লেভেলের রুল টুল দেখাবো। এখন যেহেতু সেই সুযোগটা হয়েছে, আমরা তোমাকে ইভেন এই চ্যাপ্টার যদি শেষ করতে পারি, তারপর আমরা তোমাকে বিভিন্ন ভার্সিটি কোশ্চেন কয়েকটা দেখাবো, তখন তুমি দেখবো যে কত ইজিলি এগুলো তুমি সলভ করতে পারতেছো। ঠিক আছে, অতএব বাসায় যারা এখনো ভালোভাবে প্র্যাকটিস শুরু করো নাই, একটু প্র্যাকটিস করে ফেলো। আর দেখো এই ম্যাথ হচ্ছে কিভাবে হবে, আমরা তোমাকে একটু হেল্প করি। দেখো প্রথম কথা, এই কোশ্চেনে কি কোথাও বলছে যে আসলে দুইটা বেস মিলে এসিডটাকে কমপ্লিটলি নিউট্রাল করছে? অ্যান্সার হচ্ছে না। কমপ্লিটলি নিউট্রালাইজ করলে কিন্তু এই কোশ্চেনটাই কখনো আসতো না যে এই মিক্সচারের আসলে নেচারটা কি। ঠিক আছে, এই জুমে যারা ছিল তোমরা কি ফেসবুকে জয়েন করছো ভাইয়া? তোমরা আমাদেরকে একটু রেসপন্স করো কমেন্টে, আর কথাবার্তা বুঝতে পারলে কি একটু জানাও, নাহলে আমরা কনফিউজড হয়ে একই কথা বারবার বলতে থাকবো। ঠিক আছে, এখন তাহলে এই কোশ্চেনটা পড়ে আমাদের প্রথম ক্যাচ হচ্ছে যে এখানে কমপ্লিট নিউট্রালাইজেশনের কথা বলে নাই, বরং র্যান্ডমলি অ্যাড করা জিনিসপত্রের কথাই বলছে। অতএব আমাদেরকে এইখানে এই টিম এ টিম বি ধরে কাজ করলে হবে না। টিম এ টিম বি শুধুমাত্র তখন হয়, বা টিম ওয়ান টিম টু যখন কমপ্লিট নিউট্রালাইজেশন হয়। এখানে যেহেতু এলোমেলো ভাবে জিনিসপত্র যোগ করা আছে, এটা হচ্ছে মিক্সচারের আগে পরের প্যাটার্ন। তাহলে কি করব, দেখো ইকুয়াল চিহ্নে লেফট হ্যান্ড সাইডে থাকবে মিক্সচার গুলার সামেশন। তাহলে দেখো আমরা সালফিউরিক অ্যাসিডটাকে আগে লিখলাম 300 ইন্টু হচ্ছে 10⁻³ ইন্টু 0.5 ইন্টু হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের মিশ্রণের আগে এই তিনটা এলিমেন্ট ছিল, প্রত্যেকটাকে আমরা একটা করে দিছি। তাহলে প্রথম যে সালফিউরিক অ্যাসিড, এটাকে আমরা কমপ্লিটলি লিখে ফেললাম। এখন দেখো সামেশন কি, সবগুলো প্লাস করে করে লিখবো। এটা তো দ্রুত সলভ করার জন্য তোমাকে খেয়াল রাখতে হবে যে তুমি যদি একটা জারের মধ্যে অ্যাসিড নাও, যেমন আগের ম্যাথটাই দেখো যে এক টাইপের একটা অ্যাসিড, এটার উপর আবার একটা অ্যাসিড দিচ্ছ, এটার উপর তুমি আবার অ্যাসিড দিচ্ছ। একটা জায়গায় তুমি যদি এভাবে অ্যাসিড অ্যাড করতেই থাকো, তাহলে কি হবে বলো তো? অ্যাসিডের পরিমাণ ক্রমশ বাড়তে থাকবে, স্বাভাবিক, কারণ অ্যাসিডের এমন তো ক্রমশ বাড়তেছে, তুমি আরো অ্যাসিড অ্যাড করতেছে একটার পর একটা। এই কারণে আমরা এই ম্যাথটা যখন সলভ করতেছিলাম তখন কিন্তু দেখো সবগুলাকে প্লাস চিহ্ন দিয়ে নিচ্ছিলাম, তো অ্যামাউন্টটা গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে। বাট এইবার চিন্তা করো যে তুমি প্রথমে অ্যাসিড নিছো, এর মধ্যে তুমি দুইটা বেজ অ্যাড করছো, এর মধ্যে বেজ অ্যাড করলে কিন্তু অ্যাসিডের অ্যামাউন্ট বাড়বে না, বরং কি হবে, এগুলা কিন্তু ক্যান্সেল আউট হইতে থাকবে। এই কারণে তুমি যদি অ্যাসিডটাকে পজিটিভ সাইন সহ নাও, মানে অ্যাসিডের কনসেন্ট্রেশনটাকে তুমি যদি পজিটিভ সাইন মনে করো, তাহলে বেজের কনসেন্ট্রেশন গুলাকে বা অ্যামাউন্ট গুলাকে তোমার নেগেটিভ মনে করতে হবে। তখন কি করতে হবে, তুমি সামেশন নিলেও মাঝখানে আসলে একটা মাইনাস চিহ্ন চলে আসবে। দেখো বুঝতে পারতেছো কিনা? বটম লাইন হচ্ছে যে তুমি এসিড আর বেসকে যদি একই সাথে মিক্স আপ করো, তখন এসিডের অ্যামাউন্ট আসলে গ্র্যাজুয়ালি ইনক্রিজ হবে না, বরং বেসের প্রেজেন্সে এসিডের অ্যামাউন্ট কমতে থাকবে। তো যদি কমতে থাকে তখন তোমাকে কি করতে হবে, যে সামেশনের যে পার্টটা, এটাকে চোখ বন্ধ করে প্লাস প্লাস করে নিলেই হবে না, তখন যেটা করতে হবে এসিড আর বেসকে ডিফারেন্ট সাইনে ধরতে হবে, ধরে তারপরে হচ্ছে সামেশনটা নিতে হবে। ঠিক আছে, আমি লিখে যাচ্ছি, তোমাদের কারো ফলো করতে প্রবলেম হলে আমাদেরকে একটু জানাও যে কোথায় প্রবলেম ফেস করতেছো। মিক্সচার হওয়ার আগে আমরা দেখতেছি এই কন্ডিশন, যে প্রথমে অ্যাসিড নিলাম, সেখান থেকে যেই দুইটা বেস সেগুলাকে এরপর একটা মাইনাস করে দিলাম। আর রাইট হ্যান্ড সাইড এখন লিখবো মিক্সচারের টোটাল কন্ডিশন, মানে মিক্সচার হওয়ার পরে এদের কি অবস্থা। পরের এন লিখতে গেলে কি লাগবে, ভি এস ই, এই তিনটা জিনিস লাগবে। এন লেখার জন্য ভলিউম লাগবে। এখন টোটাল ভলিউম কত দেখো তো, 300, তার সাথে 400, তার সাথে আরো 300, এই হচ্ছে
1000 ইন্টু একটা 10⁻³ ইন্টু এটার যে কনসেন্ট্রেশন এটা আমরা জানি না, এত রকম যেহেতু এক জায়গায় চলে আসছে এটার কনসেন্ট্রেশনটা আমরা বলতে পারতেছি না, এটা এস হিসেবেই রাখলাম। এখন বলো তো মানে ইকুইভ্যালেন্ট নাম্বারটা তোমরা কত নিবা, 1 নিবা নাকি হচ্ছে 2 নিবা নাকি কি নিবা এবং কেন নিবা? ঠিক আছে, আমার মনে হয় তোমরা অনেকে অ্যান্সার বলছো, বাট আমি যেটা নিয়ে শিওর না যে তোমরা কি অ্যান্সারটা আসলে এই ফর্মুলাটা ইউজ করেই করছো নাকি তোমরা তোমাদের পুরনো যে ম্যানুয়াল সিস্টেম সেটা দিয়ে করে ফেলছো। আমরা দেখি স্মার্ট ফর্মুলাটা দিয়ে কিভাবে আসলে সলভ করতে হবে। এই সলভ করতে গেলে এই একটা জায়গাতে এসে তুমি মাঝে মাঝে প্রবলেমে পড়ে যাবা যে এই জায়গাতে মিক্সচারের জন্য আমরা ইকুইভ্যালেন্ট নাম্বারটা আসলে কত নিব। দেখো এই প্রবলেমটা তুমি কিভাবে সলভ করবে, আমরা তোমাকে একটা ইন্টারেস্টিং আইডিয়া বলতেছি। তুমি যেটা করবা, তুমি রাইট হ্যান্ড সাইডটা ক্যালকুলেট করবা না, রাইট হ্যান্ড সাইডটা যেভাবে আছে ইট ইজ রেখে দিবা, তুমি শুধু লেফট হ্যান্ড সাইডটা ক্যালকুলেট করবা। তাহলে তোমাদের এখন কাজ হবে এই পুরো লেফট হ্যান্ড সাইডটা জাস্ট ক্যালকুলেট করে ফেলা, করে দেখা এই ভ্যালুটা আসলে কত আসে। ঠিক আছে, জাস্ট এই লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা কত আসে এইটা হচ্ছে দেখা তোমাদের কাজ। তোমরা একটু আমাদেরকে কমেন্টে বলো তো শুধু লেফট হ্যান্ড সাইড এই ভ্যালুটা কি পজিটিভে আসে নাকি এই ভ্যালুটা নেগেটিভে আসে, এটা একটু আমাদেরকে জানাও। ঠিক আছে, তাহলে আমরা তোমাদেরকে একটা স্পেশাল নলেজ দেওয়ার চেষ্টা করতেছি যে মিক্সচার বা এই ধরনের গ্যাঞ্জামপূর্ণ সিচুয়েশনে তুমি মিক্সচারের ইকুইভ্যালেন্ট নাম্বার বা তুল্য সংখ্যা কত বসা এইটা কিভাবে হচ্ছে বুঝতে হয় সেটা বোঝার উপায় আমরা তোমাকে যেটা বললাম, রাইট তুমি ক্যালকুলেট করবা না, লেফট হ্যান্ড সাইডটা শুধুমাত্র ক্যালকুলেট করো, করে আমাদের একটু বলো এই ভ্যালুটা কত আসে। বড় কথা, এই ভ্যালু কি প্লাস আসে নাকি মাইনাস আসে? হ্যাঁ, ফাহিম বলছো পজিটিভ, তার মানে পজিটিভ আসে। রাতুল বলতেছো 0.242, প্রবাবলি এটা +2 এরকম আসে। তবে আমাদের আপাতত ভ্যালুটা নিচ্ছি না আমরা, ভ্যালুটা ইচ্ছা বের করো সমস্যা নাই, বাট এখানে প্লাস আসতেছে নাকি মাইনাস আসতেছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। দেখো এই ম্যাথের ক্ষেত্রে যদি প্লাস আসে তাহলে দেখো কি বুঝতে হবে, প্লাস আমি কাকে ধরছিলা, এসিডটাকে। তার মানে এইখানে প্লাস আসার মানে হচ্ছে এই মিক্সচারে কে ডোমিনেটিং, এই মিক্সচারে হচ্ছে এসিড ডোমিনেটিং। দেখো তোমরা কথাবার্তাগুলা ফলো করতে পারতেছো কিনা। লেফট হ্যান্ড সাইড ক্যালকুলেট করে পজিটিভ আসতেছে, আমরা ভ্যালুটা দরকার হলে পরে সবাই ক্যালকুলেট করে দেখবো একবার, আপাতত রুলটা বোঝার চেষ্টা করো। লেফট হ্যান্ড সাইড পজিটিভ আসতেছে কেন বলো তো, কারণ তুমি প্লাসটাকে এসিড হচ্ছে ডোমিনেটিং, আর বেস গুলো যেহেতু তুমি করছো ক্যান্সেলেশনের পোর্শনটাই বেশি থাকাতে ওভার কেমন আসতেছে, পজিটিভ আসতেছে। তাহলে এই রেজাল্ট তোমাদের কমেন্ট যদি আমরা ঠিক ধরে নেই এটা হচ্ছে +0.08 আসে। তো যেটা বললাম এখানে আমরা বুঝতেছি এখানে হচ্ছে এসিড ডিসিশনটা অলরেডি দেওয়া যাচ্ছে। এখন তুমি কি করবা যে দেখো এই সলিউশনে এসিড তো এটাই ছিল, শুধুমাত্র কোন এসিডটা ছিল, সালফিউরিক অ্যাসিড। তার মানে মিক্সচারটা যদি আলটিমেটলি সালফিউরিক অ্যাসিড মিক্সচার হয় তাহলে সালফিউরিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট নাম্বার কত বলো। তাহলে এইখানে তুমি এখন মিক্সচার ইকুইভ্যালেন্ট নাম্বার কোথায় দিবা, 2 বসাই দিবা। তাহলে কাজটা খুবই ইন্টারেস্টিং যে তুমি প্রথমে ইকুয়েশনে মিক্সচার ইকুইভ্যালেন্ট নাম্বারটা বসানোর কথা সেটা আসলে বসাবা না, সেটা হচ্ছে রাখবা। ব্ল্যাঙ্ক রেখে কি করবা, লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে ক্যালকুলেট করে ফেলবা। লেফট হ্যান্ড সাইড যদি পজিটিভ আসছে তখন বুঝে নিবা যে তুমি যেটাকে পজিটিভ সেটাই হচ্ছে এখানে ডোমিনেটিং। এবার সেই পজিটিভ ধরা যে সাবস্টেন্সটা সেটা কোনটা ছিল খুঁজে পাবা, যেমন এখানে পজিটিভ ধরা সাবস্টেন্সটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তাহলে শেষ পর্যন্ত যদি সালফিউরিক অ্যাসিড এখানে ডোমিনেটিং হয়, বাকি সবাই এক্সস্টেড হয়ে ক্যান্সেলেশন হয়ে এসে যায়, তাহলে সালফিউরিক অ্যাসিডের যে ইকুইভ্যালেন্ট নাম্বার সেটা হচ্ছে আলটিমেটলি এই সলিউশনের ইকুইভ্যালেন্ট নাম্বার হবে, এবং এটাকে তুমি তখন এই ব্ল্যাঙ্ক জায়গাতে হচ্ছে বসাই দিবা। এখন দেখো লেফট সাইডে থাকবে 0.08, রাইট সাইডে হচ্ছে 1000 ইন্টু 10⁻³ ইন্টু এস ইন্টু হচ্ছে 2। তার মনে হয় এই জায়গা থেকে তুমি এখন ইজিলি হচ্ছে এটা ক্যালকুলেট করতে পারবা। তাহলে এই এসটা ক্যালকুলেট করো, করে আমাদেরকে বলো কত আসে। এই এসটা তাহলে দুইটা সিগনিফিকেন্স, এই ভ্যালুটা পজিটিভ এটা দেখে আমরা বুঝতেছি এটা একটা অ্যাসিডিক মিক্সচার, আর এই কনসেন্ট্রেশনের ভ্যালুটা আমাদের অনেক সময় বের করতে বলে। নট অনলি তোমরা জানো নট অনলি মিক্সচারের নেচার, বাট অলসো তোমাকে বলবে যে এই মিশ্রণটার
করো ফাইনাল কনসেন্ট্রেশন কত, সেই অ্যান্সারটাই হচ্ছে এই অ্যান্সারটা। তাহলে তোমাকে আর কষ্ট করে আলাদা আলাদা অ্যান্সার বের করতে হবে না, একবারই পুরোটা চলে আসবে। এখন দেখো সবাই এটা বুঝতে পারতেছো কিনা, আর কার কোনো কোশ্চেন টোশ্চেন থাকলে হচ্ছে বলে ফেলো। ঠিক আছে, সবাই এই ম্যাথটা খুবই ভালো করে দেখো। বললাম যে তোমরা কিন্তু অনেক সময় হয়তো ভাবতেছো যে ফর্মুলা পুরাটাই তুমি ফেলছো, বাট স্টিল তুমি যখন এই ধরনের মিক্সচারের প্রবলেম সলভ করবা, কিন্তু ফুল মিক্সচারের ইকুইভ্যালেন্ট বসাইতে হবে। এবং এই মানে খুবই কমপ্লেক্স, এবং জ্ঞানী ব্যক্তিরা এখানে এসে কনফিউজ হয়ে যায় যে এখানে আসলে কত বসাইতে হবে। তো আমরা তোমাকে মোটামুটি একটা ওয়ে বললাম যে ভ্যালুটা বসাবা না, পুরোটা অবজার্ভ করে তারপর তুমি এই ভ্যালুটা বসাবা। ঠিক আছে, বুঝতে পারছো? তোমরা কি এমনি রুলটা পারছো আমরা কি মানে চেক করতেছি বা কি ফলো করতেছি, এটাও একটু আমাদেরকে জানাও। হ্যাঁ, এই মিক্সচারটার ফাইনাল কনসেন্ট্রেশন তোমরা বলতেছো 0.04 মোলার। ওকে, ঠিক আছে, তাহলে এই +0.04 মোলার যে অ্যান্সার আসতেছে, এটা দুইটা সিগনিফিকেন্স। একটা হচ্ছে পজিটিভ দেখে বুঝতেছি এটা এসিডিক, আর নেগেটিভ দেখলে বুঝতাম এটা হচ্ছে বেসিক। একটা জিনিস কি তোমরা দেখছো, বলো তো একটু চিন্তা করে, যে যদি 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 এই ম্যাথে বেজের পোর্শনটা ডমিনেটিং হয়ে যাইতো, একটু চিন্তা করো, যদি এখানে এই ম্যাথে বেজের পোর্শনটুকু ডমিনেটিং হয়ে যাইতো, তাহলে তুমি এই অ্যান্সার কিভাবে বের করতা, এটা কি বুঝতেছো? আমরা তোমাকে একটু বলে দেই। ধরো এইখানে, ধরো আমরা এটা এখানে লিখে দিলাম যে ধরি এইখানে অ্যান্সারটা হচ্ছে মাইনাস সামথিং, হচ্ছে মাইনাস সামথিং। তাহলে এই মাইনাসটা সিগনিফিকেন্স আমরা কি বলতেছি, এই মাইনাসটা আসলে নিউমারিক্যালি কোনো সিগনিফিকেন্স নাই। এই মাইনাসটা সিগনিফিকেন্স হচ্ছে এটা ইন্ডিকেট করে যে এই মাইনাসটা হচ্ছে মানে এই সলিউশনটা একটা বেসিক টাইপের সলিউশন। তার মানে তখন তুমি যেটা করবা, পরের লাইনে যেই লাইনখানে মাইনাস সামথিং আসলো, তার পরের লাইনে তুমি এই মাইনাসটাকে হচ্ছে উঠাই দিবা, এই মাইনাসটাকে ক্যালকুলেশনে রাখা, শুধু এক্স রাখবা, আর বাংলায় বলে দিবা সাইড নোটে বা কোথাও, যে এই নেগেটিভ সাইনের মিনিং হচ্ছে এটা একটা বেসিক নেচারের সলিউশন। ঠিক আছে, তাহলে তোমরা সবাই একটু এটা মনোযোগ দিয়ে শুনে রাখো। আমরা কিন্তু এই কোশ্চেনটা আমাদের এসিডিক দেখে খুব একটা প্রবলেম হয় নাই, বেসিক আসলে। হ্যালো, হ্যাঁ তোমরা কি শুনতে পাচ্ছ? অনেকে শুনতে প্রবলেম পাচ্ছ বলতেছো। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি ধীরে সুস্থে বলতেছি, তোমরা দেখো। নেটের প্রবলেম মনে হচ্ছে, যেহেতু অনেকেই পাচ্ছ মনে হচ্ছে। এখন কি ঠিক হয়েছে? আচ্ছা, তো সবাই হচ্ছে জাস্ট একটু থিওরিটা হচ্ছে বোঝার চেষ্টা করো, যে এই কোশ্চেনে এসিটিক আসছিল দেখে লেফট হ্যান্ড সাইডটা পজিটিভ আসছে। আমরা বলতে চাচ্ছি যে লেফট হ্যান্ড সাইডটা যদি নেগেটিভ আসে, লেফট হ্যান্ড যদি নেগেটিভ আসে, হ্যাঁ আমরা তোমাকে পুরো জিনিসটা হচ্ছে আরেকবার বলতেছি, যে যদি এই ম্যাথে এইটা এসিডিকলি ডমিনেটিং না হয়ে এটার বেসিক পার্টটা ডমিনেটিং হইতো, তাহলে লেফট হ্যান্ড সাইডটা কেমন আসতো বলো তো? লেফট হ্যান্ড সাইডটা নেগেটিভ চলে আসতো। লেফট হ্যান্ড সাইড যদি নেগেটিভ আসে, তখন আমরা লেফট হ্যান্ড সাইড হয়তো মাইনাস সামথিং আসতো, আর রাইট হ্যান্ড সাইডে ধরো এরকম কিছু একটা ছিল, 1000 × 10⁻³ ইন্টু ব্ল্যাঙ্ক ইন্টু এস ইন্টু হচ্ছে সেই ব্ল্যাঙ্ক স্পেস। তখন আমরা কি করতাম দেখো তো, এর পরের লাইনে আমরা এই মাইনাস সিম্বলটাকে ইগনোর করতাম, করে আমরা শুধু প্লাস এক্স লিখতাম, লিখে এখানে হচ্ছে এটাকে সেই 1000 × 10⁻³ ইন্টু এস, মানে তোমার দেখো তুমি দুইভাবে বলতে পারো, তুমি মাইনাসটাকে করবা, করে এখানে সাইড নোটে লিখে দিবা যে এটার বেসিক পার্টটা হচ্ছে ডমিনেটিং, ও তুমি যেটা করবা মাইনাসটাকে রেখেই দিবা, দিয়ে দেখো এইখানে তখন মিক্সচারের ইকুইভ্যালেন্ট নাম্বারটা আসলে কত হওয়া উচিত।
আচ্ছা, অনেকেই মনে হচ্ছে শুনতে প্রবলেম পাচ্ছো। আচ্ছা ঠিক আছে, আমরা একটু ধীরে সুস্থে বলতেছি বা একটু ওয়েটও করতেছি। ঠিক আছে, তোমরা ধীরে ধীরেই শুনো আর দেখো যে আসলে প্রবলেমটা সলভ হয়েছে কিনা। এটা প্রবাবলি নেটওয়ার্কের বা ইন্টারনেটের প্রবলেম। হ্যাঁ, তোমরা এখন কি কিছুটা শুনতে পাচ্ছো ঠিকঠাক? হ্যাঁ রাশা, এটা তুমি একটা খুব ভালো কোশ্চেন করছো। আমরা হচ্ছে তোমাকে ওইটাও দেখাবো যে আসলে কি হবে। আচ্ছা, তাহলে আমরা দেখি এই পোর্শনটা। তোমরা অনেকে অবশ্য প্রবলেম ফেস করতেছো বলছো। এখন কি সাউন্ড শুনতে পাচ্ছো ঠিকঠাক? আচ্ছা ঠিক আছে, আমরা একটু কন্টিনিউ করি। দেখো, মানে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে এই কথাটাকে শেষ করি যে লেফট হ্যান্ড সাইডে যদি এই ম্যাথে আমরা বলি যে এটা যদি বেসিক ডোমিনেটিং হইতো, তাহলে এখানে একটা মাইনাস চলে আসতো। মাইনাসটা আসলে তুমি এটাকে দুই ভাবে করতে পারো। সলিউশন ওয়ান, তুমি এখানে মাইনাসটাকে ইগনোর করবা, উঠাই দিবা পরের লাইনে, দিয়ে সাইড নোটে মেনশন করবা যে এটা বেসিক ডোমিনেটিং আমি অলরেডি আইডেন্টিফাই করে ফেলছি। আরেকটা কাজ করতে পারো যে ঠিক আছে তুমি কিছুই করবা না, তুমি জাস্ট ভ্যালু নেগেটিভটাকে এখানে রেখেই দিবা। এবার দেখো এই মিক্সচারের ইকুইভ্যালেন্ট নাম্বারটা কি হবে। তুমি এখানে নেগেটিভ দেখে বুঝতেছো এটা বেসিক ডোমিনেটিং। এখানে বেসিক সলিউশন কি কি ছিল? কস্টিক সোডা আর কস্টিক পটাশ। এই কস্টিক সোডা আর কস্টিক পটাশ দুইটার ইকুইভ্যালেন্ট নাম্বার কত? 1। তাহলে বলো তো এই মিক্সচারের তখন ইকুইভ্যালেন্ট নাম্বারটা কত হইতো? 1 হইতো। দেখো এটা সবাই বুঝতে পারছো কিনা। তার মানে এই মিক্সচারের ইকুইভ্যালেন্ট নাম্বার অলওয়েজ 2 বা অলওয়েজ 1 এরকম বলা যাবে না। এটা এন্টায়ারলি ডিপেন্ড করে যে আমাদের ইন্টেলিজেন্সের উপরে, যে আমরা মিক্সচারটার ক্যাটাগরিটা মানে আগে ভাগেই বুঝতে পারতেছি কিনা। আমরা মিক্সচারটার ক্যাটাগরি যা পাবো ওইটার অ্যাকর্ডেন্সে আমরা হচ্ছে এই মিক্সচারের যে ইকুইভ্যালেন্ট নাম্বারটা সেটা হচ্ছে বসাবো। ঠিক আছে, সবাইকে এটা ফলো করতে পারতেছো? তাহলে এটা বসানোর পরে তুমি আবার কি করতে, এখানে এস ক্যালকুলেট করতে। তখন তুমি যদি মাইনাসটাকে আগেই উঠাই দিতা তখন একটা ভ্যালু আসতো পজিটিভে, আর মাইনাসটাকে তুমি যদি রেখেই দাও তখন মাইনাস সামথিং আসবে। তখন তুমি লাস্টে এসে বলবা যে মাইনাস মানে হচ্ছে বেসিক ডোমিনেটিং, আর এই ভ্যালুটুকু শুধু সেটা হচ্ছে আমাদের ফাইনাল কনসেন্ট্রেশন। ঠিক আছে, তাহলে এই আইডিয়াটা কি বুঝতে পারছো যে তার মানে এই প্রবলেমগুলি সলভ করার সময় এটা একটা ভালো স্ট্র্যাটেজি যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডটা একটু দেখে নিতে হবে যে কিভাবে কি হয় না হয়। ঠিক আছে, যারা সাউন্ডের প্রবলেম ফেস করতেছো তোমরা একটু ধৈর্য ধরো, দেখো শোনা যাচ্ছে কিনা। আর না হলে পরে তোমরা একটু কষ্ট করে, আমাদের আর খুব বেশি টাইম বাকিও নাই, এটা তোমরা আবার একটু পরে রেকর্ডেড লেকচারটা থেকে একটু রিভিউ করে নিও। আচ্ছা, এখন হচ্ছে সেই কোশ্চেন ফ্র্যাঙ্কলিনও জিজ্ঞাসা করছো যে যদি মোর দ্যান ওয়ান অ্যাসিড বা বেস থাকে যাদের ইকুইভ্যালেন্ট নাম্বার আমি বুঝতে পারতেছি না কি করব, তখন আসলে আমরা কি করব। দেখো একটা এক্সাম্পল নেই। দেখো, আমার মনে হয় তোমরা এরকম একটা কোশ্চেনের কথা বলতেছো, যদি আমরা ঠিকঠাক মতো বুঝে থাকি, যে আমাদের এবার বাস্কেটের মধ্যে দুইটা অ্যাসিড আছে, একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হ্যাঁ নাফিস, আমরা যে তোমার এই প্রবলেমটাই সলভ করার চেষ্টা করতেছি। যে এখানে দেখো, আমার মনে হয় তোমরা যারা কোশ্চেনটা করছো, কয়েকজনই কোশ্চেন করছো, তোমাদের সবার কোশ্চেনটা প্রবাবলি আমাদের এই ম্যাথটাতে রিফ্লেক্ট হওয়ার কথা। এখানে আমরা এসিডও দুই ক্যাটাগরি নিছি, দুইটার ইকুইভ্যালেন্ট নাম্বার ডিফারেন্ট ডিফারেন্ট, একটা 2 একটা 1। এটাকে নিউট্রালাইজ করার জন্য যে বেসটা নিছি সেটাও দুই রকম, এবং সেই দুইটারও হচ্ছে ইকুইভ্যালেন্ট নাম্বার ডিফারেন্ট, একটা 2 একটা 1। এখন কথা হচ্ছে এটাই তো, মানে আমরা এইটাই জানতে চাই যে এই ম্যাথের নেচার কি হবে, মিশ্রণের নেচার কি।
এক, মিশ্রণের নেচার কি, দুই, ফাইনাল কনসেন্ট্রেশন কত। ঠিক আছে, এই ম্যাথটা সলভ করলেই তো হচ্ছে, তাই না? দেখো এটা আমরা কিভাবে করব। আমরা প্রথমে এসিড গুলাকে হচ্ছে মনে মনে পজিটিভ ধরে নিলাম, বেস গুলাকে মনে মনে মাইনাস ধরে নিলাম এবং লেখা শুরু করলাম। 200 ইন্টু 10⁻³ ইন্টু 0.2 ইন্টু 2। এসিড যেহেতু পরেরটা সেটা প্লাস চিহ্ন দিয়ে লিখবো। 100 ইন্টু 10⁻³ ইন্টু 0.2 হচ্ছে 1। দুইটা এসিড তাই প্লাস চিহ্ন দিয়ে ফেললাম। এবার হচ্ছে মাইনাস দিয়ে বাকি দুইটা। 400 10⁻³ 0.1 ইন্টু 2, আবার মাইনাস দিয়ে 200 ইন্টু 10⁻³ 0.1। তাহলে মিক্সচারের আগে কি কি ছিল এই পুরোটা লিখে ফেলছি। তোমরা যেটা ওয়েট করতেছো সবাই হয়তো, যে মিক্সচারের পরে আমরা এখন ইকুইভ্যালেন্ট নাম্বারটা কি লিখবো। দেখো টোটাল সলিউশনের ভলিউম কত, 400 আর 200 600, আর 300 হচ্ছে 900, আর 100 হচ্ছে 1000। তাহলে আবার এটা 1000 চলে আসছে। 1000 ইন্টু 10⁻³ ইন্টু এস ইন্টু হচ্ছে সেই ব্ল্যাঙ্ক স্পেস। এখানে আমরা কত লিখবো তার আগে তোমরা একটু আমাদেরকে বলো লেফট হ্যান্ড সাইডটুকু কত আসে, জাস্ট লেফট হ্যান্ড সাইডটুকু। ঠিক আছে, এটা একটু সবাই একটু ক্যালকুলেট করো, করে আমাদেরকে বলো লেফট হ্যান্ড সাইডটা কত আসে। প্লাস আসে নাকি মাইনাস আসে এটা আগে বলে দাও, তারপরে হচ্ছে ভ্যালুটা বলো, সমস্যা নেই। এটা জিরো আসতেছে, বলো কি। আচ্ছা, আমি অবশ্য টোটালি এলোমেলো ভাবে দিছি, বাট এটা জিরো আসা তো খুবই একটা কোইন্সিডেন্টাল ব্যাপার, এতগুলি সাবস্টেন্সে যদি জিরো আসে। আচ্ছা, এটা খুবই দুঃখজনক ব্যাপার হয়েছে যেটা জিরো চলে আসছে। আচ্ছা, তোমরা যে কোনো একটা জায়গায় একটা ভ্যালু তাহলে একটু চেঞ্জ করে নাও, এটা খুবই ব্যাপার হইলো। এই যে 8.1টাকে এটাকে তোমরা 0 বানায় ফেলো, তাহলেই হয়। এটা আসলে আনএক্সপেক্টেড ব্যাপার যেটা চলে আসছে। আচ্ছা বলো তো, এটা জিরো মানে কি, বুঝতে পারছো তো? এটা জিরো মানে হচ্ছে এটা কমপ্লিটলি নিউট্রালাইজ হয়ে গেছে। এটা এসিডিকও না বেসিকও না। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই গণহারে এখানে জিরো লিখতেছো। আমরা বুঝতে পারছি এটা আমাদের প্ল্যান মতো হয় না, একটু আসলে সারপ্রাইজিংলি হ্যাঁ জিরো চলে আসছে। এটা একটা নিউট্রাল সলিউশন হয়ে গেছে, বাট আমরা আসলে কোনোভাবেই চাই নাই এটা নিউট্রাল হোক। তো তোমরা এখানে একটু কারেকশন নাও, এই সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে 0.1 থেকে চেঞ্জ করে এটাকে 0.2 করে নাও, তাহলে মনে হয় আমরা ম্যাথটা করতে পারবো। এটাকে চেঞ্জ করে 0.2 করে নাও। হেরাল্ড আইকন, ভাই এটাকে নাম লেখো তো, তোমাকে তো বুঝতে পারতেছি না তুমি কে। আমরা তোমাদের সমস্যার জন্য কোশ্চেনটা একটু চেঞ্জ করে দিছি, সোডিয়াম হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশনটা 0.2 করে দিছি। এখন একটু দেখো তো ভাইয়া কত আসে বা কি আসে। সাদিদ বলছো এবার হচ্ছে -0.02 আসে। আচ্ছা ঠিক আছে, তাও যে জিরো আসে না এটা একটা ভাগ্য। মাহি, আগে যদি জিরো আসে, আমরা যদি এইজের অ্যামাউন্ট বাড়াই তাহলে এটা পজিটিভ আসবে কিভাবে? তো বোঝাই যাচ্ছে ভুল করছো। এবার আসলে আমরা নিজেরাই বুঝতেছি এটা যে নেগেটিভে আসবে। সেটা তাহলে -0.02। ওকে, এটা মোটামুটি হয়ে যাওয়া উচিত। এটা ইকুয়াল টু কি হবে, 1000 ইন্টু 10⁻³ ইন্টু এস হচ্ছে বক্স। আচ্ছা এখন বলো তো, এইখানে নেগেটিভ দেখে আমরা বুঝতেছি এটা হচ্ছে বেসিক ডোমিনেটিং,
বেইজে যদি আসি তাহলে এটা সোডিয়াম হাইড্রোক্সাইডও থাকে, সোডিয়াম কার্বনেটও থাকে। তাহলে তোমরা বোধহয় এই জায়গাটার জন্য ওয়েট করছিলা যে আমরা এই বক্সের মধ্যে আসলে কত বসাবো। এখন এটা তো আসলে ক্লিয়ার কোনো পিকচার এখানে নাই, যে এখানে ওয়ান, দুইটাই ওয়ান হয় নাই, আবার দুইটাই টু হয় নাই, একটা ওয়ান একটা হচ্ছে টু। তো এইসব কেসে কি করবা, একটু মনোযোগ দিয়ে শুনো। যদি তুমি দেখো যে সিচুয়েশনটা এরকম হয়ে গেছে যে এখানে কোনোভাবেই ডিসাইড করা যাচ্ছে না, ইভেন লেফট হ্যান্ড সাইড আগে ভাগে করেও বোঝা যাচ্ছে না যে এখানে আসলে ইকুইভ্যালেন্ট নাম্বারটা এক্স্যাক্টলি কি হবে, তখন তুমি যেটা করবা এখানে ইকুইভ্যালেন্ট নাম্বারটা ডিফল্ট হিসাবে ওয়ান বসাবা। ঠিক আছে, বাট আমরা আবার বলতেছি যে তুমি যতক্ষণ পর্যন্ত ক্যালকুলেট করা পসিবল ততক্ষণ পর্যন্ত কিন্তু দেখে শুনে এটা বসাইতে হবে। ওয়ান মনে হলে ওয়ান, টু মনে হলে টু। আর যদি হচ্ছে এরকম ইনডিসিশনের একটা কেস যায় যে ভাইয়া দুইটা আছে, একটার ওয়ান একটার টু, তখন হচ্ছে আমরা কি করব, তখন হচ্ছে আমরা ডিফল্ট হিসাবে ওয়ান বসাবো। এবং ওয়ানের এক্সপ্লেনেশন তখন কি হবে, মানে ওয়ানকে আমরা কি হিসাবে বসাবো সেটা হচ্ছে, দেখো এই আইডিয়াটা বুঝো কিনা, যে আমরা আগের যে ম্যাথটা করতেছিলাম যে দুইটা সালফিউরিক অ্যাসিড যদি তুমি এক রাখো তাহলে আলটিমেটলি এটা একটা সালফিউরিক অ্যাসিডেরই মিক্সচার হয়। কিন্তু তুমি যদি একটা সোডিয়াম হাইড্রোক্সাইড আর ধরো একটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এরকম দুইটা মিক্সচার যদি এক জায়গায় নাও তখন কিন্তু ঝামেলা। একটার ইকুইভ্যালেন্ট নাম্বার ওয়ান, একটা ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে টু। এই দুইটা মিললে তো আসলে কমন কোনো বেসিক সলিউশন আসলে ফর্ম করতেছে না। তো তখন আমরা যেটা করি, এখানে ওয়ান লিখে আমরা ক্লেম করি যে এইটা আসলে পার্টিকুলার কোনো বেসের সলিউশন না, এটা হচ্ছে একটা ইন জেনারেল হাইড্রোক্সাইড সলিউশন। ঠিক আছে, তুমি জাস্ট চিন্তা করো, এইখানে দেখো আমরা তোমাকে বোঝানোর জন্য যদি এইভাবে বলি যে এটা সোডিয়াম কার্বনেট না, ধরো এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাতে কিন্তু আমার মনে হয় না তোমাদের অ্যান্সারে কোথাও কোনো চেঞ্জ আসতো। জাস্ট তুমি চিন্তা করো, একটা সাবস্টেন্স সোডিয়াম হাইড্রোক্সাইড, একটা সাবস্টেন্স হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, দুইটা যদি এক জায়গায় মিক্সড করি তাহলে দুইটা মিলে কি কমন কোনো বেজ আসলে ফর্ম করে? সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মিলে? অ্যান্সার হচ্ছে না। তো তখন আমরা যেটা করি, আমরা এখানে ওয়ান হচ্ছে নেই ইকুইভ্যালেন্ট নাম্বার হিসাবে, এবং এই ওয়ানের পরিচয় তখন হিসাবে আমরা বলি যে এটা কোনো পার্টিকুলার বেজের সলিউশন না, এটা সোডিয়াম হাইড্রোক্সাইডেরও সলিউশন না, এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডেরও সলিউশন না। এটা কিসের সলিউশন? এটা হচ্ছে একটা হাইড্রোক্সাইডের সলিউশন। আর হাইড্রোক্সাইডের যেহেতু ইকুইভ্যালেন্ট নাম্বার ওয়ান, সেই হিসাবে আমরা এটাকে ওয়ান লিখি। আর তুমি যখন এই প্রবলেমটা সলভ করে এস এর ভ্যালু বের করবা, তখন এই অ্যান্সারটাকেও তুমি এভাবেই বলবা, মানে এসটাকেও তোমরা এভাবেই ডিনোট করবা যে এখানে হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশন হচ্ছে এই এস এর ভ্যালু যেটা আসে সেটা। ঠিক আছে, তাহলে কমন আইডিয়া হচ্ছে যে যখন তোমার কাছে কোনো পার্টিকুলার কোনো একটা নেওয়ার সুযোগ থাকবে না যে ওয়ান নিব নাকি টু নিব, তখন তুমি অলওয়েজ হচ্ছে ওয়ান নিবা, নিয়ে তুমি ওয়ানটাকে ঠিক মতো ইন্ট্রোডিউস করে দিবা, সবাইকে পরিচয় করাই দিবা, তাহলেই হয়েছে। যেমন আমরা ওয়ানটাকে কি বললাম, যে এটা সোডিয়াম হাইড্রোক্সাইডও ইন্ডিকেট করে না, এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডও ইন্ডিকেট করে না, এটা ইন্ডিকেট করে হচ্ছে হাইড্রোক্সাইড, কমন জিনিসটা। বা তুমি যদি আরো কঠিন ভাবে বলতে চাও, যে তুমি এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের যে মিক্সচারটা, এইটাকে তুমি একটা ওই যে এক অম্লীয় ক্ষার, এক অম্লীয় ক্ষার হচ্ছে আমরা বাংলায় বলি, ইংলিশে বলি হচ্ছে তুমি একটা মোনো এসিডিক বেজের ইকুইভ্যালেন্ট ধরে নিছো। তুমি যেহেতু জানো না এই সলিউশনটা কি হবে, তুমি ধরে নিছো এটা হচ্ছে একটা মোনো এসিডিক বেস বা একটা এক অম্লীয় ক্ষার, সেই হিসাবে তুমি এটাকে ওয়ান নিচ্ছ। তার মানে বোঝা যাচ্ছে তুমি চাইলে এখানে টু ও নিতে পারতা, বাট তুমি যদি এখানে টু নাও তখন তোমাকে আবার বলে দিতে হবে যে তুমি ফুল মিক্সচারটাকে একটা দ্বি অম্লীয় ক্ষার বা বাই অ্যাসিডিক বেস হিসাবে কনসিডার করতেছো। জিনিসটা বুঝতে পারতেছো কিনা? তার মানে যখন তুমি এখানে ইকুইভ্যালেন্ট নাম্বার ফিক্স করতে পারবা না, তখন জিনিসটা পুরোপুরি তোমার হাতে যে তুমি কিভাবে এই জিনিসটাকে ডেসক্রাইব করতেছো। তুমি যেভাবে ডেসক্রাইব করবা সেই অনুযায়ী ডিসাইড হবে যে এই ম্যাথটা কি ঠিক আছে নাকি ম্যাথ ভুল হয়েছে। যেমন তুমি যদি ওয়ান বসাও তাহলে আমরা যেটা ধরে নিব বা তুমি যেটা মিন করতে চাচ্ছ আমরা বুঝে নিব, এক, এটা একটা হাইড্রোক্সাইডের সলিউশন, তুমি হাইড্রোক্সাইডের ইকুইভ্যালেন্ট নাম্বার বসাইছো। অথবা যেটা বললাম যে তুমি এই যে দুইটা ডিফারেন্ট বেস মিলে একটা নতুন বেস ফর্ম করতেছে, এই বেসটাকে তুমি একটা এক অম্লীয় ক্ষার বা মোনো এসিডিক বেস হিসাবে ধরে নিচ্ছ, এবং সেই অনুযায়ী তুমি এই এস এর ভ্যালুটা বের করা ট্রাই করতেছো। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? এসিডের জন্য সেম, যদি আমরা দেখতাম যে এখানে লেফট হ্যান্ড সাইডটা পজিটিভ চলে আসছে, ঠিক আছে, এইভাবে ভালো হয়েছে, একভাবে এটা শুনে নাও, এক যে এখানে একটা পয়েন্ট তৈরি হয়েছে যে যদি লেফট হ্যান্ড সাইডটা আমরা এখানে পজিটিভ পাইতাম
তাহলে আসলে ঘটনা same। আমরা তখন দেখতাম যে ওখানে এসিড আসলে দুইটা ক্যাটাগরির, একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো ইকুইভ্যালেন্ট নাম্বার যেহেতু দুই রকমের, তখন আমরা কি করতাম, এখানে আসলে আবার ওয়ান বসাইতাম। ওয়ান বসায় আমরা যেটা বলে দিতাম যে হয় বলতাম যে এটা আসলে পার্টিকুলার কোনো অ্যাসিড মিন করে না, এটা একটা প্রোটনের মিক্সচার, এইভাবে বলে দিতাম। যদি এটা পজিটিভ আসতো তাহলে আমরা হয় এটাকে প্রোটনের মিক্সচার ভাবে ক্লেম করতাম, অথবা ক্লেম করতাম যে এটা একটা এক ক্ষারীয় অম্ল, মোনো বেসিক অ্যাসিড, এইটা হিসাবে আমরা ধরে নিচ্ছি। এইভাবে আমরা করছিলাম। মোনো অ্যাসিডিক বেস, এই কথার মানে হচ্ছে এটা কোন বেস আমরা আসলে কিউরিয়াস না, বাট এই বেসে একটা মাত্র হাইড্রোক্সাইড থাকে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, যে কোনোটাই। ওই যে আমরা তোমাকে কোনো একদিন ম্যাথে ক ওএইচ লিখে দিচ্ছিলাম, ওইটার মতো একটা ব্যাপার। ফুয়াদ, অ্যান্সারে যদি তুমি দুই নাও তাহলে ওই যে দুই দিয়ে ভাগ হয়ে যাবে, অ্যান্সারটা হয়তো অর্ধেক আসবে, কিন্তু তখন তুমি কিন্তু জাস্ট এমনি এস লিখে দিয়ে আসলে হবে না। তখন কিন্তু দুই দিয়ে যদি ভাগের ব্যাপার আসে, তখন আবার বলে দিতে হবে যে তুমি এই মিশ্রণটাকে একটা দ্বি অম্লীয় ক্ষারের সাথে তুলনা করে তারপরে হচ্ছে উত্তরটা বের করছো, এটা বলে দিতে হবে ক্লিয়ারলি। তো নর্মাল প্র্যাকটিস হচ্ছে আমরা আসলে দুই তিন, এখন তো বুঝতেছো, যা ইচ্ছা তাই ধরতে পারি, ধরে শুধু এটাকে পরিচয় করাই দিলেই হচ্ছে। আমরা থ্রি ধরে হয়তো বলতে পারতাম যে এটা কোনো একটা ত্রি অম্লীয় ক্ষার এরকম। তো আমরা সেই কাজটা আসলে করি না, আমরা জেনারেলি সবসময় ওয়ানই বসাই আর কি। ঠিক আছে। আর যারা এক অম্লীয় দ্বি অম্লীয় ক্ষার এসির এই ব্যাপারটা বুঝো নাই, তাদের জন্য বলতেছি, ধরো এখন এই কেসটাতে কি হচ্ছে, সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দুইটার একটা মিক্সচার। আমরা বারবার বলতেছি যে এই মিক্সচার মিলের পার্টিকুলার কোনো কিছু ফর্ম করে না। তো আমরা এই জিনিসটাকে একটা এইরকম একটা বেইজের সাথে কম্পেয়ার করে নিচ্ছি, যে ক ওএইচ, এটার সাথে ধরো আমরা কম্পেয়ার করে নিচ্ছি। তাহলে ক ওএইচ কি একটা আননোন বেস, ঠিক আছে? তো এই আননোন বেসটার সাথে আমরা এটাকে কম্পেয়ার করে নিচ্ছি, আর তখন এটার ইকুইভ্যালেন্ট নাম্বার কত হবে, ওয়ান। সেই হিসাবে আমরা বলতেছিলাম যে তুমি ওয়ান বসাই দিয়ে এটা দুইটা পার্সপেক্টিভ ক্লেম করতে পারবা, যে এটা হাইড্রোক্সাইডের মিক্সচার, অথবা তুমি বলবা যে এটা হচ্ছে কোনো একটা এরকম ওয়ান হাইড্রোক্সাইড বিশিষ্ট কোনো একটা বেস, যেটাকে আমরা একবারে বলি হচ্ছে মোনো অ্যাসিডিক বেস বা এক অম্লীয় ক্ষার। ঠিক আছে, তোমরা এই ঝামেলাপূর্ণ ব্যাপারটা কি কিছুটা বুঝতে পারছো? মানে আমরা তোমার কি বলতে চাচ্ছি, যদি মোটামুটি বুঝে থাকো তাহলে এইটাই একটু ওকে বা কিছু একটা লেখো, যেন আমরা বুঝতে পারি যে আমাদের কথাবার্তা তোমরা বুঝতে পারছো কিছুটা। ঠিক আছে, গুড। বাকি যারা শুনলা তোমরা একটু আমাদেরকে জানাও যে তোমরা বুঝতে পারছো। আর যদি দেখো যে স্টিল প্রবলেম, আমার মনে হয় তোমাদেরকে তো আমরা এই বোর্ড কপিটা দিয়েই দিব, তোমরা আবার একটু ধীরে ধীরে দেখে নিও, লেকচারটা একটু রিভাইজ করে দেখে নিও, নিজেরা কিছু প্রবলেম সলভ করো। তারপরও প্রবলেম থাকলে তোমরা অবশ্যই আমাদেরকে জানাও, আমরা দরকার হলে নেক্সট ক্লাসের শুরুতেই তোমাকে এটা আরেকবার হচ্ছে ক্লিয়ার দিব না। রাতুল হচ্ছে H2PO2, এটার ইকুইভ্যালেন্ট নাম্বার জানতে চাইছো, এটা কিন্তু তোমাদেরই হোমওয়ার্ক ছিল। আচ্ছা, এটা একটু মনে করাই দিও, এটা আমরা নেক্সট ক্লাসের শুরুতে দেখাই দিব না তোমাকে। আর যেটা আপাতত শুনলা একটু জাস্ট আমাকে জানাও এটা বুঝছো কিনা তোমরা ঠিকঠাক মতন। তাহলে তোমরা আপাতত এই প্রবলেমগুলো সলভ করতে থাকো। আমরা তোমাদেরকে একই ম্যাথেরই অনেকগুলা মানে সলিউশনের ওয়ে দেখাই দিলাম, যে খুব ধীর স্থির ভাবে বড় সড়ো করে কিভাবে করবা, দ্রুত গতিতে কিভাবে করবা, কি চিন্তা করবা, গণহারে যেন ওয়ান বা টু না বসাও, কি কি দেখতে হবে, মোটামুটি এই জিনিসগুলো সবই আমরা তোমাকে বলে দিছি। হচ্ছে বুধবার ছিল আমাদের, তাহলে নেক্সট ক্লাস বোধ হয় আবার হচ্ছে শুক্রবার। শুক্রবার হচ্ছে তোমরা সবাই একটু প্রেজেন্ট থাকার চেষ্টা করো, আমরা ওই দিন একটা নতুন টপিক পড়বো একেবারে, যদি ইনশাল্লাহ বেঁচে থাকি সবাই। সেটা হচ্ছে ওই যে ইন্ডিকেটর সিলেকশন আর কি। এটা খুব একটা সহজ টপিক না, খুবই ইন্টারেস্টিং টপিক, বাট অনেক কিছু হয়তো অ্যাটেন্টিভলি দেখা লাগবে, ওই কারণে রেকর্ডেড লেকচার যেহেতু থাকেই, তারপরে আমরা একটু লাইভে অ্যাটেন্ড করার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এগুলো ট্রাই করো। আপাতত আমাদের দিক থেকে আর বলার তেমন কিছু দেখতেছি না। আর তোমাদের যদি কোনো কোশ্চেন টোশ্চেন থাকে দেখো, জানাও, বা পরেও জানাইতে পারো। ঠিক আছে, তাই আমরা বরং আজকের জন্য হচ্ছে বিদায় নেই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।